সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের রসায়ন প্রথম পত্র পরীক্ষা শেষ হয়েছে। অনেকেরই পরীক্ষা ভালো হয়েছে, আবার অনেকেরই পরীক্ষা হয়তোবা খারাপ হয়েছে। এত হয়তো তোমার মন খারাপ, কিন্তু মন খারাপের কোনো বিষয় নয়। রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা ভালো করে দাও। যেহেতু তোমাদের ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার মিলে প্লাস গেইন হয়, সেহেতু এটা ভালো করে দিলে তোমাদের প্লাস পেয়ে যাবে। তোমরা জানো রসায়ন প্রথম পত্রের এমসিকিউ এবং সিকিউ আমি শিওর শর্ট দিয়েছিলাম। এমসিকিউ প্রতিটাই এসেছে এবং সিকিউ এসেছে। তাই আশা করি তোমরা যদি সেকেন্ড পেপারের সিকিউ এবং এমসিকিউ শিওর শর্ট দেখে যেতে পারো, আমি শিওর এগুলোই কমন আসবে। তাই আজকে আমি জৈব যৌগের যে সকল অবজেক্টিভ তোমার আসবে পরীক্ষায়, সেগুলো সম্পর্কে আজকে কথা বলতে চাই। প্রথমেই তোমাদের জৈব রসায়নের সূচনা। সেখানে আছে কি, নিচের কোনটি লুইস অ্যাসিড, নিচের কোনটি লুইস ক্ষারক, নিচের কোনটি কেন্দ্রাকর্ষী বিকারক, নিচের কোনটি ইলেকট্রন আকর্ষী বিকারক, এরকম তোমাদের কোশ্চেন অবশ্যই পেয়ে যাবে। যেমন ধরো BF3, বোরন ট্রাইফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, এগুলোর সবগুলোর কেন্দ্রীয় মৌলের সর্ববহিষ্ঠ স্তরে 6টি করে ইলেকট্রন আছে, অর্থাৎ অষ্টকের থেকে তোমার 2টি করে ইলেকট্রন কমাচ্ছে। অর্থাৎ এই প্রত্যেকটার মধ্যে অষ্টক সংকুচন ঘটেছে, তাই এরা ইলেকট্রনকে আকর্ষণ করে। এই জন্য এদেরকে বলা হয় নিরপেক্ষ ইলেকট্রন আকর্ষী বিকারক। এরা হলো কি, নিরপেক্ষ ইলেকট্রন আকর্ষী বিকারক। আর হলো দেখো অ্যামোনিয়া, পানি, ফসফিন, দেখো এগুলোর মধ্যে ফ্রি ইলেকট্রন আছে। এই ফ্রি ইলেকট্রন যারা, তারা নিউক্লিয়াসের কেন্দ্রকে আকর্ষণ করে। এজন্য এরা হলো কেন্দ্রাকর্ষী বিকারক। কারণ তুমি জানো ইলেকট্রন হলো মাইনাস, এটা হলো প্লাস, তাই এরা কেন্দ্রকে আকর্ষণ করে, প্লাসকে আকর্ষণ করে। এজন্য এরা হলো কেন্দ্রাকর্ষী বিকারক। আর এরা কি বলো, ইলেকট্রন আকর্ষী বিকারক। 100% তুমি এখান থেকে একটা অবজেক্টিভ এমসিকিউ পেয়ে যাবে। এরপরে হলো তুমি দেখো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। তোমরা জানো অ্যালকেনকে প্যারাফিন বলা হয়, অ্যালকেনকে প্যারাফিন। তোমরা জানো কার্বন কার্বন এটা কিন্তু সিগমা বন্ধন। এই কার্বন এবং কার্বনের মাঝখানে যে বন্ধন, সেটা কিন্তু সিগমা বন্ধন। এই সিগমা বন্ধন কিন্তু অত্যন্ত শক্তিশালী। এই জন্য এখানে এই বন্ধনটা ভাঙতে যেহেতু অনেক শক্তি লাগে, সেই জন্য এরা হয় নিষ্ক্রিয়। অর্থাৎ অ্যালকেন সমূহ নিষ্ক্রিয়। প্যারাফিন শব্দের অর্থ হলো সক্রিয়তা নাই, সক্রিয়হীন, আসক্তিহীন। তাহলে তোমার আসবে কোশ্চেন, নিচের কোনটি প্যারাফিন? ফর এক্সাম্পল আসতে পারে মিথেন, তোমার আসতে পারে C2H4, আসতে পারে C2H2, C6H6, এরকম। তাহলে এগুলোর মধ্যে তুমি দেখো এটা হলো অ্যালকেন, এটাকে বলা হয় প্যারাফিন। আসবে নিচের কোনটি প্যারাফিন? কাকে প্যারাফিন বলে? অ্যালকেনকে। এটা হলো অ্যালকেন, এটা হলো অ্যালকিন, এটা হলো অ্যালকাইন। তোমরা জানো অ্যালকেনের সাধারণ আণবিক সংখ্যা CnH2n+2, এটা হলো CnH2n, এটা হলো CnH2n-2। অর্থাৎ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। তোমাদের এইটাও 3টা অবজেক্টিভ এখানে হয়ে গিয়েছে। নিচের কোনটি অ্যালকেনের সাধারণ আণবিক সংকেত, নিচের কোনটি অ্যালকিনের সাধারণ আণবিক সংকেত, নিচের কোনটি অ্যালকাইনের সাধারণ আণবিক সংকেত। এর মধ্যে তোমার অ্যালকেনকে বলা হয় কি, প্যারাফিন, আর অ্যালকিনকে বলা হয় ওলিফিন। ওলিফিন শব্দের অর্থ হলো তেল উৎপাদনকারী। এগুলো অবজেক্টিভ আসবে। তাহলে এটাকে প্যারাফিন আর এটাকে বলবা কি, ওলিফিন। তো এখন আমার কোশ্চেন হলো, এটা তো কার্বন কার্বন একক বন্ধন হলো অ্যালকেন, কার্বন কার্বন দ্বিবন্ধন হলো অ্যালকিন, কার্বন কার্বন 3 বন্ধন হলো অ্যালকাইন। অর্থাৎ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এর কার্যকরীমূলক এগুলো। কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন 3 বন্ধন। এখন দেখো এই যে এখানে মিথেন যেটা আছে, মিথেন, অ্যালকেন বা ইথেন, এগুলোর মধ্যে কিন্তু সিগমা বন্ধন আছে।
তাহলে এরা যে বিক্রিয়া দেবে এটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ অ্যালকেন প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে, অ্যালকেন কি ধরনের বিক্রিয়া দেয়? প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এরপরে তুমি দেখো অ্যালকিন, এই অ্যালকিনের একটা হলো সিগমা বন্ধন আর একটি হলো পাই বন্ধন। অ্যালকাইনে হলো একটা সিগমা বন্ধন আর দুইটি হলো পাই বন্ধন, দুটি পাই বন্ধন। পাই বন্ধন অত্যন্ত দুর্বল, হালকা, তাই এরা খুব সহজে ভেঙে যায় এবং বিক্রিয়া করে। এখন এরা কি ধরনের বিক্রিয়া দেয়? এরা ইলেকট্রন আকর্ষী যুত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইলেকট্রন আকর্ষী যুত বিক্রিয়া বা সংযোজন বা এডিশন। তাহলে দেখো, বলি আমরা মাঝে মাঝে বলি আমরা, এ আমাকে ফেসবুকে অ্যাড করে দিস, মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিস। অ্যাড শব্দের অর্থ সংযোজন বা যুত। অর্থাৎ এইখানে যে অ্যালকিন আছে, অ্যালকিনটা কি বিক্রিয়া দেয় বলো? ইলেকট্রন আকর্ষী যুত বিক্রিয়া দেয়। আর এটা দেখো, এখানেও সিগমা বন্ধন আছে, পাই বন্ধন আছে, এটাও কিন্তু তোমার এই বিক্রিয়াটা দেয়। এছাড়াও আরেকটি বিক্রিয়া প্রদর্শন করে, সেটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাই আসবে। ও অ্যালকাইন কি ধরনের বিক্রিয়া দেয়? দুই ধরনের বিক্রিয়া দেয়। একটা হলো সংযোজন বা যুত, ইলেকট্রন আকর্ষী, আরেকটি হলো প্রতিস্থাপন বিক্রিয়া। আর অ্যালকিন কি বিক্রিয়া দেয়? ইলেকট্রন আকর্ষী যুত বিক্রিয়া দেয় অনলি। অ্যালকেন কি বিক্রিয়া দেয়? প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এখন কথা হলো, এই অ্যালকাইন কাদের সাথে তোমার ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়? তিনটা যৌগের সাথে। একটা মৌল সোডিয়াম, দুই নম্বর হলো ডাইঅ্যামোনিয়া কিউপ্রাস ক্লোরাইড, ডাইঅ্যামোনিয়া কিউপ্রাস ক্লোরাইড, আর তিন নম্বর হলো ডাইঅ্যামোনিয়া সিলভার ক্লোরাইড নাইট্রেট। দেখো, তিনটি যৌগ, একটা হলো সোডিয়াম, ডাইঅ্যামোনিয়া কিউপ্রাস ক্লোরাইড, ডাইঅ্যামোনিয়া সিলভার নাইট্রেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের আসবে 100% আসবে। অ্যালকাইন কোনটির সাথে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়? এই তিনটা। এক্সাম্পল, ফার্স্ট ওয়ান সোডিয়াম, সেকেন্ড ডাইঅ্যামোনিয়া কিউপ্রাস ক্লোরাইড, এন্ড লাস্ট ওয়ান ডাইঅ্যামোনিয়া সিলভার নাইট্রেট। অর্থাৎ এই তিনটার সাথে অ্যালকাইন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এই তিনটা অবজেক্টিভ এখানে আছে, এগুলো করে নেবে। এরপরে হলো তোমার দেখো ওজনীকরণ, যে ওজনীকরণ ছাড়া কখনো অবজেক্টিভ এবং সিকিউ হয় না, অর্থাৎ খুবই খুব ইম্পর্টেন্ট ওজনীকরণ বিক্রিয়া, ওজোনোলাইসিস। খেয়াল করে দেখো, CH2 ডাবল বন্ধন, CH2 প্লাস ওজন। তোমাদের প্রায়শই আসে এই ওজনীকরণ বিক্রিয়া কার উপস্থিতিতে ঘটে? ওজনীকরণ বিক্রিয়া ঘটে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে। খুব ইম্পর্টেন্ট, কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে এই ওজনীকরণ বিক্রিয়া সম্পন্ন হয়। এখন তোমরা জানো ওজনে তিনটা অক্সিজেন আছে, একটা অক্সিজেন একেবারে দ্বিবন্ধনকে ভেঙে ঢুকবে, এখানে দ্বিবন্ধনকে ভেঙে ঢুকলো, এখানে একটা অক্সিজেন দেবে, এখানে অক্সিজেন দিয়ে দিবে, এই। আর এই অক্সিজেনকে মাঝখানে রেখে তুমি ভেঙে দিবে, এখানে দিবে জিঙ্ক আর এখানে দিবে পানি। এই জিঙ্ক অক্সিজেনকে নিয়ে চলে যাবে, হবে জিঙ্ক অক্সাইড। আর একটা পার্টের হলো CH2O, আর একটি পার্টের হলো CH2O। একে আমরা ভেঙে লিখতে পারি এরকম, একেও আমরা ভেঙে লিখতে পারি এরকম এরকম। এখন দেখো, এই অ্যালকিনকে ওজনীকরণ করলে তোমার দুই অণু কিন্তু মিথানেল উৎপন্ন হয়েছে, মিথানেল, দুই অণু মিথানেল উৎপন্ন হয়েছে। এখন এই এত বড় একটা রিয়েকশন লিখে তুমি তো সেখানে আনসার করতে পারবে না, সময় অর্থাৎ টাইম কনজিউমিং হয়ে যাবে। একে কিভাবে ইজি টেকনিকে আমরা মনে রাখতে পারি একটু খেয়াল করে দেখো। এটা হলো অ্যালকিন, তুমি কি করবে? এই দ্বিবন্ধনটা ভেঙে দিবে, তিনটা অক্সিজেন আছে, একটা অক্সিজেন একে দিয়ে দিবে আর একটা অক্সিজেন একে দিয়ে দিবে, শেষ। আরেকটি অক্সিজেন জিঙ্ককে দিয়ে দিবে, জিঙ্ক অক্সাইড। তাহলে দেখো, একটি যৌগ হলো এটা, একটা যৌগ হলো এটা, এই দুইটা যৌগই কিন্তু তোমার এখানে হয়েছে। দেখেছো কত ইজিলি, 2 সেকেন্ডে তুমি পেয়ে গেলে। এখন আরেকটি ধরতে পারো, তুমি মনে করো এটা একটি অ্যালকিন, অর্থাৎ এর মধ্যে কার্বন আছে কয়টি বলো? 3টি। এখন একে যদি ওজনীকরণ করো তাহলে নিচের কোন যৌগটি পাওয়া যায়? দেখো, তুমি এটা মুছে দাও, মুছে দিয়ে একে একটা অক্সিজেন দাও, একে একটা অক্সিজেন দাও, আর জিঙ্কে একটা অক্সিজেন কি দিয়ে চলে যাও। তাহলে দেখো কয় ধরনের যৌগ পাইলে? রোমান অক্ষর 1, রোমান অক্ষর 2,
অর্থাৎ মিথানেল এন্ড ইথানেল। তাহলে দেখো কত ইজি, এই ওজনীকরণ দিয়ে তোমার সিকিউতে আসবে, এমসিকিউতেও আসবে। অর্থাৎ তুমি যে পূর্বের অ্যালকিন ছিল প্রোপিন, সেই প্রোপিনকে ওজনীকরণ করলে নিচের কোনটি পাওয়া যায়? দেখো তুমি পেয়েছো মিথানেল এন্ড ইথানেল। একটু আগে তুমি দেখেছো যে ইথিন এবং প্রোপিনকে ওজনীকরণ করলে কি পাওয়া যায়, একটু খেয়াল করে দেখো। এই ইথিন আর এই প্রোপিনকে ওজনীকরণ করলে কি পেয়েছো? তুমি কিন্তু দেখেছো এখানে কিন্তু এই দুইটা যৌগ তুমি পেয়েছো, আর এখানে তুমি কিন্তু পেয়েছো CH3CHO HCHO এরকম। অর্থাৎ তুমি অ্যালকিনকে ওজনীকরণ করেছো, এখানে দুই অণু একই জাতীয় অ্যালডিহাইড পেয়েছো, তুমি এখানেও একটি অ্যালডিহাইড পেয়েছো আর একটি অ্যালডিহাইড পেয়েছো, দুটি অ্যালডিহাইড, অ্যালডিহাইড যুগ অ্যালডিহাইড। অর্থাৎ এরকম সোজা অ্যালকিন, সরল অ্যালকিন যদি হয়, একে ওজনীকরণ করলে একই জাতীয় দুই অণু অ্যালডিহাইড পাওয়া যেতে পারে অথবা ভিন্ন জাতীয় অ্যালডিহাইড পাওয়া যেতে পারে। অর্থাৎ সরল অ্যালকিন হলে দুই অণু অ্যালডিহাইড পাওয়া যায়। কিন্তু যদি শাখায়িত অ্যালকিন হয়, একটু খেয়াল করে দেখো, শাখায়িত অ্যালকিন যদি হয় এরকম একটা অ্যালকিন হলো শাখায়িত অ্যালকিন, একে তুমি ওজনীকরণ করতে চাও, এটাকেও আমি খুব ইজি টেকনিক এগুলো কিন্তু বের করতে পারবো। এই দ্বিবন্ধনকে তুমি মুছে দাও, একে একটা অক্সিজেন দিয়ে দাও, একে একটা অক্সিজেন দিয়ে দাও, শেষ। দেখো এটা কি পেয়েছো? CH3CO CH3, আর এটা পেয়েছো HCHO। দেখো কত ইজি। অর্থাৎ কিটোন পেলা আর অ্যালডিহাইড পেলা। তাহলে শাখায়িত অ্যালকিনকে যদি ওজনীকরণ করো, তাহলে এক অণু পাবা কিটোন আর এক অণু পাবা অ্যালডিহাইড। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরে যে টপিকটা হবে, দেখো অ্যালকাইনকে ওজনীকরণ করলে কি পাওয়া যায়? অ্যালকাইন, তুমি যদি অ্যালকাইনকে ওজনীকরণ করো, অ্যালকাইনকে ওজনীকরণ করলে আমরা কি পেতে পারি? দেখো অ্যালকাইনকে ওজনীকরণ করলে এখানে একটা বন্ধন থাকে, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, আর এইখানে একটা অক্সিজেন, এখানে এখানে এবং এখানে ভেঙে দাও, এখানে জিঙ্ক আর এখানে পানি দাও, অর্থাৎ তুমি পাবা CHO বন্ধন CHO, গ্লাইঅক্সাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যালকাইনকে যদি ওজনীকরণ করলো তাহলে গ্লাইঅক্সাল পাবা, অর্থাৎ কার্বনিল যৌগ পাবা, এর নাম গ্লাইঅক্সাল। CHO বন্ধন CHO, গ্লাইঅক্সাল। এখন তোমার এর পরবর্তী টপিক হলো হাকেল নীতি। হাকেল নীতির আগে দেখো আমাদের একটা বিষয় এখানে রয়ে গেছে, মার্কভ-নিকভ নীতি। মার্ক-নিকভ নীতি আর হলো অ্যান্টি মার্ক-নিকভ নীতি। মার্ক-নিকভ নীতি। দেখো এই মার্ক-নিকভ নীতির অপর নাম হলো তেলের মাথায় তেলের নীতি। দেখো CH2 CH2 Cl2 Cl তুমি দেখো এই ক্লোরিনকে দুই ভাগে ভাগ করেছো, দুই ভাগে ভাগ করা যায়, Cl আর Cl, একে বলে প্রতিসম বিকারক। দেখো এই দ্বিবন্ধনের এই পাশের কার্বনের দুইটা হাইড্রোজেন, এই দ্বিবন্ধনের এই পাশের কার্বনের দুইটা হাইড্রোজেন একই, এটাকে বলা হয় প্রতিসম অ্যালকিন, প্রতিসম বিকারক। এরা মার্কভ-নিকভ নীতি দিবে না। তোমাদের প্রায়শই কোশ্চেন আসে, নিচের কোনটি মার্কভ-নিকভ নীতি প্রদর্শন করে, নিচের কোনটি মার্কভ-নিকভ নীতি প্রদর্শন করে না। অর্থাৎ এটা মার্কভ-নিকভ নীতি দিবে না, এটাও মার্কভ-নিকভ নীতি দিবে না। কারণ মার্কভ-নিকভ নীতি হইতে হলে অপ্রতিসম অ্যালকিন হতে হয়। এই দেখো একটা অপ্রতিসম অ্যালকিন আর অপ্রতিসম বিকারক হইতে হয়। দেখো অপ্রতিসম অ্যালকিন, দেখো এই দ্বিবন্ধনের এই কার্বনের দুইটা হাইড্রোজেন, এই দ্বিবন্ধনের এই কার্বনে একটি হাইড্রোজেন আছে। আবার একে দুই ভাগে ভাগ করা যায় না, একটি ভাগে আছে হাইড্রোজেন, আরেকটি বিভাগে আছে ব্রোমিন। তাই এটা অপ্রতিসম বিকারক, অপ্রতিসম অ্যালকিন। এখন দেখো দ্বিবন্ধনের কোন পাশে হাইড্রোজেন বেশি আছে? এখানে, এখানে কিন্তু হাইড্রোজেন কম, অর্থাৎ 1 2 3। 1 নম্বর কার্বনে হাইড্রোজেন বেশি আছে, 2 নম্বর কার্বনে হাইড্রোজেন কম আছে। তাই এই হাইড্রোজেন এসে তেলের মাথায় তেল, অর্থাৎ যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেনটা যুক্ত হবে। একেই বলা হয় মার্ক-নিকভ নীতি। তাহলে কি দাঁড়ালো একটু দেখো, CH3 CH CH3 আর এখানে হলো Br, এটা হলো মার্কভ-নিকভ নীতি। এখন তুমি যদি এখানে তুমি H2O2 দাও, হাইড্রোজেন পারঅক্সাইড, তাহলে হয়ে যাবে বিপরীত মার্কভ-নিকভ নীতি। অর্থাৎ যেখানে হাইড্রোজেন এসে যুক্ত হয়েছে সেখানে আর হাইড্রোজেন যুক্ত হবে না, অর্থাৎ এখন ব্রোমিন যুক্ত হবে এখানে, হাইড্রোজেন যুক্ত হবে এখানে। তাহলে এখানে কি সংকেত দাঁড়ালো? CH3
সেস টু বিয়ার। অর্থাৎ এটা মার্কভ নিকভ নীতি, আর এটাকে বলা হয় বিপরীত মার্ক নিকভ নীতি। আশা করি তোমরা মার্কভ নিকভ নীতি এবং বিপরীত মার্ক নিকভ নীতি বুঝতে পেরেছ। এখন প্রায়শই একটা কোশ্চেন আসে, এটা অবশ্যই তোমরা বই থেকে দেখে নিবে। আমি আশা করছি এই তারিখে হয়তো এরকম একটা কোশ্চেন তোমরা একটা এমসিকিউ 25টার মধ্যে পেয়ে যাবে। সেটা হলো কার্বন কার্বন একক বন্ধনের দৈর্ঘ্য, কার্বন কার্বন দ্বিবন্ধনের দৈর্ঘ্য, কার্বন কার্বন তিন বন্ধনের দৈর্ঘ্য এবং বেনজিনে যে কার্বন কার্বন দৈর্ঘ্য আছে, এই কার্বন কার্বন দৈর্ঘ্য আছে, সেই দৈর্ঘ্যটা কত পড়বে। মুখস্থ বিদ্যা। কার্বন কার্বন একক বন্ধনের দৈর্ঘ্য, কার্বন কার্বন দ্বিবন্ধনের দৈর্ঘ্য কত, কার্বন কার্বন তিন বন্ধনের দৈর্ঘ্য কত এবং বেনজিনে কার্বন কার্বন একক বন্ধনের দৈর্ঘ্য কত, সেটা অবশ্যই তোমরা মুখস্থ করে ফেলবে। এখন দেখি হাকেল নীতি কাকে বলে, অর্থাৎ একটি যৌগ এলিফেটিক নাকি একটি যৌগ এরোমেটিক, এটা যে ডিটারমিন করে তার নামই কিন্তু হাকেল নীতি। বিজ্ঞানী হাকেল এই নীতিটি দিয়েছে, তাকে হাকেল নীতি বলে। হাকেল বলতেছেন 1 নম্বর নীতি, সকল এরোমেটিক যৌগের অণুতে একটি সমতুল্য চাক্রিক কাঠামো থাকবে। সকল এরোমেটিক যৌগের অণুতে একটি সমতুল্য চাক্রিক কাঠামো থাকবে, যার উপরে ও নিচে সঞ্চারণশীল পায়ানবিক অরবিটাল বা বলয় থাকবে। এটা ম্যান্ডেটরি বিষয় না। দ্বিতীয়, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে। 2 নম্বর, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। এটাই হলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তোমার আসবে নিচের কোনটি এরোমেটিক যৌগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেনজিন। তোমার প্রায়শই আসে বেনজিনের ক্ষেত্রে 4n+2 অর্থাৎ পাই ইলেকট্রন কয়টি? 6টি। 1 2 3 4 5 6টি। এখানে n এর মান কত? 1, যাহা একটি পূর্ণ সংখ্যা, অতএব বেনজিন একটি এরোমেটিক যৌগ। কে বলছে? বিজ্ঞানী হাকেল। নেপথালিন। নেপথালিন 1 2, দেখো এখানে আসে নেপথালিনের ক্ষেত্রে 4n+2 অর্থাৎ নেপথালিনের দুইটি বেনজিন চক্র আছে। 4n+2 এর ইকুয়াল টু কত? 1 2 3 4 5 6 7 8 9 10, n ইকুয়াল টু হলো 2, অতএব ইহা একটি এরোমেটিক যৌগ। অথবা যেভাবে আসে নেপথালিনে কয়টি পাই ইলেকট্রন আছে? 10টি। বেনজিনে কয়টি পাই ইলেকট্রন আছে? 6টি। আসে অ্যান্থ্রাসিন, খুব ইম্পর্টেন্ট। এই অ্যান্থ্রাসিনে 3টি বেনজিন চক্র থাকে। এখানে কয়টি পাই ইলেকট্রন আছে? ঠিক একইভাবে এটা দেখে নেবে। অর্থাৎ বেনজিন, নেপথালিন, অ্যান্থ্রাসিন এই তিনটার একটা আসবে। কয়টি পাই ইলেকট্রন আছে? এরা এরোমেটিক যৌগ নাকি এলিফেটিক যৌগ? এর থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা এখন বলবো, এটা আসবেই। এটা তুমি 1000% নিতে পারো যে এটা পরীক্ষায় আসবে, একেবারে 500% আসবে। সেটা হলো দেখো পিরিডিন। পিরিডিন। এরপর হলো থায়োফিন। এরপরে হলো পাইরুল। এরপরে হলো ফিউরান। এগুলো তোমার একটা আসবে, পিরিডিন, থায়োফিন, ফিউরান, পাইরুল, একটা আসবেই। সেটা কিভাবে আসবে? যে এরা কি যৌগ? এরা এরোমেটিক যৌগ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরা এরোমেটিক যৌগ। এই ক্ষেত্রে দেখো 4n+2 ইকুয়াল টু কত? 6। 1 2 3 4 5 6, এই বাহিরে গুলো কাউন্ট হবে না। 4n+2 ইকুয়াল টু 6, 4n+2 ইকুয়াল টু 6, 4n+2 ইকুয়াল টু 6। অর্থাৎ পিরিডিন, থায়োফিন, পাইরুল, ফিউরান এই প্রত্যেকটা এরোমেটিক যৌগ, প্রত্যেকটার মধ্যে 4n+2 সংখ্যক ইকুয়াল টু 6, অর্থাৎ 6টা করে পাই ইলেকট্রন আছে। এটা আসবেই। নিচের কোনটি এরোমেটিক যৌগ? অবজেক্টিভ প্লাস সিকিউ তো এটা আসবে। দেখাও যে পিরিডিন একটি এরোমেটিক যৌগ খ নম্বরে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন খেয়াল করবে তোমাদের বেনজিন এবং বেনজিনের জাতক। দেখো বেনজিন, দেখো বেনজিনে কয়টি দ্বিবন্ধন আছে? 3টি। 3টি ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। এবং দেখো বেনজিন 3টি যে দ্বিবন্ধন আছে 3টি ওজনের সাথে বিক্রিয়া করবে, 3টি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, মানে 3 অণু। অর্থাৎ 1 অণু বেনজিন 3 অণু ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, 1 অণু বেনজিন 3 অণু ওজনের সাথে বিক্রিয়া করে,
এক অণু বেনজিন 3 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, এই জন্য বেনজিনের 3টি দ্বিবন্ধন আছে। কয়টি বলো? 3টি। এটা আসে। এখন তোমার এই ইউভি রশ্মির উপস্থিতিতে এই বেনজিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে বেনজিন হেক্সাক্লোরাইড তথা গ্যামেক্সিন উৎপন্ন করে। গ্যামেক্সিন, এটা হলো C6H6Cl6, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে বেনজিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে বেনজিন হেক্সাক্লোরাইড BHC, বেনজিন হেক্সাক্লোরাইড তথা গ্যামেক্সিন উৎপন্ন করে। এই গ্যামেক্সিনটা আসে। বেনজিন ইউভি রশ্মির উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তোমার বেনজিন হেক্সাক্লোরাইড গ্যামেক্সিন উৎপন্ন করে। এই 3টা বিক্রিয়াকে বলা যৌথ বিক্রিয়া, কারণ বেনজিন যৌথ বিক্রিয়া দেয় না, সংযোজন বিক্রিয়া দেয় না, কিন্তু এই 3 জনের সাথে শর্ত সাপেক্ষে যৌথ বিক্রিয়া দেয়। তোমার আসবে এটা, বেনজিন কার সাথে যৌথ বিক্রিয়া অংশগ্রহণ করে? 1 2 3। এর নাম কি? বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামেক্সিন। এখন বেনজিনকে যদি তুমি ওজনীকরণ যদি করো তাহলে কি পাওয়া যায়? গ্লাইওক্সাল। তোমরা দেখেছিলে এই গ্লাইওক্সাল কিন্তু কোথায় পেয়েছিলে? যখন তুমি অ্যালকাইন বা ইথাইনকে ওজনীকরণ করেছিলে, এর নাম গ্লাইওক্সাল। তাহলে ইথাইনকে ওজনীকরণ করলেও গ্লাইওক্সাল পাওয়া যায়, আবার বেনজিনকে ওজনীকরণ করলেও গ্লাইওক্সাল পাওয়া যায়। আর হাইড্রোজেনের সাথে বিক্রিয়া যদি করে তাহলে তোমার পাওয়া যায় C6H12 সাইক্লোহেক্সেন। অর্থাৎ আগে ছিল এলিফেটিক যৌগ, এরোমেটিক, এখন হয়ে গেছে এলিফেটিক যৌগ। অর্থাৎ আগে ছিল তোমার কি যৌগ? এরোমেটিক যৌগ, আর এখন তোমার কি হয়েছে? এলিফেটিক যৌগ। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন হলো নাইট্রেশন বিক্রিয়া, বেনজিনের নাইট্রেশন এন্ড সালফোনেশন, ফিডেল-ক্রেবস অ্যালকাইলেশন বিক্রিয়া, এটা আমরা একটু দেখতে চাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেনজিন CH3CH equal to AlCl3, অনাদ্র। দেখো, বেনজিন মিথাইল ক্লোরাইডের সাথে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? এটাই আসবে, টলুইন প্লাস HCl। এই বিক্রিয়াটা আসলে একটা মূল বিক্রিয়া আছে, তুমি যদি এটা মনে রাখো তাহলে এখানে মিনিমাম সব বিক্রিয়াই হয়ে যাবে। AlCl3, এর নাম অ্যালকাইল হ্যালাইড। এটা হলো বেনজিন অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ এই বেনজিনের মাথার উপরে এই অ্যালকাইল মূলকটা এখন যুক্ত হয়ে যাবে, অ্যালকাইল বেনজিন। আর SX, অ্যালকাইল বেনজিন। ঠিক দেখো, এই 8টা এখানে যুক্ত হয়েছে, এখানে আর হলো এই যে এটা, দেখো আর এখানে যুক্ত হয়েছে। এটাকে বলা হয় ফিডেল-ক্রেবস অ্যালকাইলেশন বিক্রিয়া। ফরেস্টেশন মানে বনায়ন, বন যুক্ত করেছো, বাট ইট ইজ দা অ্যালকাইলেশন। অ্যালকাইল মূলক যুক্ত করেছো, মিথাইল মূলক যুক্ত করেছো, এই জন্য এর নাম ফিডেল-ক্রেবস অ্যালকাইলেশন, এর নাম ফিডেল-ক্রেবস মিথাইলেশন বিক্রিয়া। কিসের উপস্থিতিতে ঘটে? অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে ঘটে। এরপরে কি দেখো, বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া, গাঢ় নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে, কনসেন্ট্রেটেড। এই যেহেতু এর নাম নাইট্রেশন বিক্রিয়া, সেহেতু নাইট্রোমূলক যুক্ত হবে। আর আমরা জানি নাইট্রেশন এবং সালফোনেশন বিক্রিয়ায় পানি উৎপন্ন হবে কম্বলচারী, তাহলে এর নাম নাইট্রোবেনজিন। তাহলে বেনজিনকে যদি নাইট্রেশন করো তাহলে নাইট্রোবেনজিন, আর যদি অ্যালকাইলেশন করো তাহলে অ্যালকাইল বেনজিন। কার উপস্থিতি ঘটে? গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে সম্পূর্ণ হয়। আশা করি এই ফিডেল-ক্রেবস অ্যালকাইলেশন এবং নাইট্রেশন বিক্রিয়া তোমরা বুঝতে পেরেছ। এখন আসি আমরা তোমার অর্থ প্যারা নির্দেশক। এটা একটা তোমরা 100% পেয়ে যাবে। অর্থ প্যারা নির্দেশক, একটু মনোযোগ দাও। যে সকল গ্রুপ বেনজিন চক্রে উপস্থিত থাকিলে, খেয়াল করবে, মনে করে ওএস মূলক বেনজিন চক্রে আগে থেকে এক্সিস্টিং আছে, যে সকল গ্রুপ বেনজিন চক্রে উপস্থিত থাকিলে নবাগত ক্রামিং গ্রুপ যেটা আসতেছে, কামিং, ফর এক্সাম্পল ক্লোরিন, এটা নবাগত ক্লোরিন গ্রুপ আসতেছে, এটা অর্থতে চিনে, অর্থ চিনে আর প্যারারে চিনে, তাহলে একবার অর্থতে পাঠাবে ওএস সিএল, আবার একবার প্যারাতে পাঠাবে ওএস সিএল প্লাস কি হবে এসসিএল। তাহলে দেখো, এই ওএস কামিং গ্রুপ নবাগত গ্রুপ ক্লোরিনকে
কোথায় পাঠাইছে, একবার অর্থতে আবার কোথায় প্যারাতে। এই জন্য ওএস গুলো অর্থ প্যারা নির্দেশক আসবে। নিচের কোনটি অর্থ প্যারা নির্দেশক? এই ওএস, তারপরে ক্লোরিন, তারপরে ব্রুমিন, তারপরে তোমার হলো NH2 এক্সেপ্টা এক্সেপ্টা। তুমি অনেকগুলো আছে, এই কোনটি নিচের কোনটি অর্থ প্যারা নির্দেশক এটা মুখস্থ করে নিবে, 100% আসবে। নিচের কোনটি মেটা নির্দেশক, এটা আসবে COOH বন্ধন NH2NO2 বন্ধন CSO বন্ধন CO, এগুলো হলো মেটা নির্দেশক। তবে মনে রাখবে একটা সহজ টেকনিক আছে, যে যাদেরকে তুমি ভেঙে দেখবে যে একক বন্ধন আছে তারা হলো অর্থপ্যারা, আর যাদের মধ্যে দ্বিবন্ধন আছে তারা হলো মেটা। যেমন একটু ভেঙে দেখাই, দেখো এই যে OH কে ভেঙে দেখালাম, ওর একক বন্ধন অর্থপ্যারা। এই যে দেখো Cl একক বন্ধন অর্থপ্যারা। দেখো এখানে ভেঙে দেখাচ্ছে NH2 একক বন্ধন অর্থপ্যারা। কিন্তু যদি তুমি COH কে ভাঙো, COOH কে যদি তুমি ভেঙে দেখাও গাঠনিক সংকেত আকারে, তাহলে তুমি পাবে এরকম COH। দেখো এই দ্বিবন্ধন, এই যে দ্বিবন্ধন থাকলেই মেটা নির্দেশক। আর অর্থপ্যারা থাকলে, মানে অর্থপ্যারা কারা হবে? যারা সিঙ্গেল বন্ধন, একক বন্ধন একক বন্ধন একক বন্ধন। এখন এই অর্থপ্যারা যারা, তারাই কিন্তু সক্রিয়কারীমূলক, আর যারা মেটা তারা হলো নিষ্ক্রিয়কারীমূলক। এটাও আসে নিচের কোনটি সক্রিয়কারীমূলক। তুমি দেখবা অর্থপ্যারাতে কে আছে, তবে অর্থপ্যারার এটা হলো ব্যতিক্রম, এটা হলো নিষ্ক্রিয়কারীমূলক যদি অর্থপ্যারা, আর সবাই তোমার সক্রিয়কারীমূলক। বিষয়গুলো মনে রাখবে, কিন্তু এটা আসবে। নিচের কোনটি নিষ্ক্রিয়কারীমূলক? মেটা নির্দেশক যারা আছে সবাই তোমার নিষ্ক্রিয়কারীমূলক, এরা বেঞ্জিন চক্র থেকে ইলেকট্রন নিয়ে নেয়। কিন্তু এরা সবাই অর্থপ্যারা নির্দেশক, তারা আবার সক্রিয়কারীমূলক, কিন্তু এটা নিষ্ক্রিয়কারীমূলক। বন্ধন Cl মনে রাখবা, আসবে নিচের কোনটি অর্থপ্যারা নির্দেশক, নিচের কোনটি মেটা নির্দেশক, নিচের কোনটি সক্রিয়কারীমূলক, নিচের কোনটি নিষ্ক্রিয়কারীমূলক। এখন একটু খেয়াল করে দেখো টলুইন, অর্থাৎ বেনজিনের পার্শ্বস্থিকল টলুইন। দেখো CH3, এই CH3 কে তুমি ভাঙাও, অর্থাৎ তুমি এরকম পাবে। দেখো প্রত্যেকটাই সিঙ্গেল বন্ধন, একক বন্ধন, অতএব ইহা অর্থ আর প্যারা নির্দেশক। এখন যদি তুমি এর ক্লোরিনেশন করো, তুমি দেখো একবার অর্থতে পাঠাবে CH3 Cl, আবার কোথায় পাঠাবে? প্যারাতে পাঠাবে CH3 Cl, আর এটা হবে HCl। অর্থাৎ এই CH3 হলো একটা অর্থ প্যারা নির্দেশক, আর এই CH3 টা বেঞ্জিন চক্রকে ইলেকট্রন দেয়, এজন্য CH3 কে বলা হয় সক্রিয়কারী মূলক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন এই টলুইনকে যদি তুমি জারণ করো, জারণ, এই টলুইনকে দুই ভাবে জারণ করা যায়, খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলোই আসবে পরীক্ষায়। MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের উপস্থিতি জারিত করো, যদি জারিত করলে পাবা তুমি বেনজালডিহাইড। আর যদি K2 Cr2 O7 আর H2SO4 এইটা দ্বারা জারিত করো, তাহলে পাবা বেনজোইক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থাৎ তুমি যদি টলুইনকে মৃদু জারক দ্বারা জারণ করো তাহলে পাবা বেনজালডিহাইড, আর তীব্র দ্বারা যদি করো তাহলে পাবা বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো, খুব ইম্পর্টেন্ট বিষয়। এখন আমরা আসি তোমার অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড মনোযোগ খেয়াল করবে, অ্যালকাইল হ্যালাইড RX অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডের দুইটা বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া আছে, একটা হলো SN1 আর একটা SN2। এই দুইটা কম্পেয়ার করে পড়বে, এটা রিটেনও আসবে, সিকিউতেও আসবে, MCQতেও আসবে। SN1 নাম্বার 1 আর 2 নাম্বার হলো SN2। এখানে বিক্রিয়াটি দুই ধাপে ঘটে, মনে রাখবা, এক ধাপে ঘটে। এখানে মধ্যবর্তী অবস্থা হয় না, আর এখানে মধ্যবর্তী অবস্থা হয়। মধ্যবর্তী অবস্থা হয়। এই SN1 বিক্রিয়াটা একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, একটি মাত্র বিক্রিয়কের ঘন মাত্রার
উপর নির্ভরশীল। আর SN2টা দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। তাহলে দেখো কতগুলো অবজেক্টিভ এখানে আসলো। SN1 বিক্রিয়া একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, SN2 বিক্রিয়া দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। SN1 বিক্রিয়া 2 ধাপে ঘটে, SN2 বিক্রিয়া 1 ধাপে ঘটে। SN1 বিক্রিয়া মধ্যবর্তী অবস্থা সৃষ্টি হয় না, আর তোমার SN2 বিক্রিয়াতে মধ্যবর্তী অবস্থা সৃষ্টি হয়। এখন এই দুইটি বিক্রিয়ক যে আছে সেই দুইটি বিক্রিয়ক কে? দুইটি বিক্রিয়ক কে? দুইটি বিক্রিয়ক হলো, একটি হলো অ্যালকাইল হ্যালাইড CH3 CH3, এটা হলো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। খেয়াল করে দেখো, ক্লোরিন যে কার্বনের সাথে আছে এখানে কোনো হাইড্রোজেন নাই, এই জন্য এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড প্লাস NOS, একুয়াস, জলীয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম, জলীয়, অ্যালকোহলীয় না, জলীয়। তাহলে দেখো অ্যালকাইল হ্যালাইড জলীয় NOS এর সাথে বিক্রিয়া করে, তাহলে বিকারক কয়টা? একটা, এই একটা, দুইটা বিক্রিয়ক। বুঝতে পেরেছো মনে হয়? তাহলে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে একটি মাত্র ঘনমাত্রার উপর নির্ভরশীল, সেটা কোন বিক্রিয়ক? এই অ্যালকাইল হ্যালাইড। ক্ষারের উপর নির্ভরশীল না SN1, এটা SN1 বিক্রিয়া। SN1 তুমি জানো SN1 বিক্রিয়া কাকে বলবা? যখন একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে যে বিক্রিয়া তাকে বলবে SN1 বিক্রিয়া। সেটা কোন বিক্রিয়ক? অ্যালকাইল হ্যালাইড, ক্ষারের উপর নির্ভর করে না। কিন্তু SN2টা এই অ্যালকাইল হ্যালাইডের উপর নির্ভর করে, ক্ষারের উপরও নির্ভর করে। তবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো তোমার অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে, মানে SN1 ক্ষেত্রে এই অ্যালকাইল হ্যালাইডের স্থায়িত্বের ক্রম, মানে সক্রিয়তার ক্রম কোনটা? কে সবার আগে দেবে? 3 ডিগ্রি সবার আগে দেবে। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসবে। অর্থাৎ SN1 বিক্রিয়াটা তোমার 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবার আগে দেবে, তারপরে 2 ডিগ্রি দেবে, তারপর সবার আগে 1 ডিগ্রি দেবে। অর্থাৎ তুমি SN1টাই মনে রাখবা, SN2টা মনে রাখার দরকার নেই, কারণ এর বিপরীতটা হবে। এটা কিন্তু সক্রিয়তার ক্রম। অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এই যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN1 বিক্রিয়া সবার আগে দিবে, আর SN2টা তোমার 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবার আগে দিবে, এরপরে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এরপর 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবার পরে দিবে। এটা আসবেই। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN1 সবার আগে দিবে, তারপর এটা, তারপর এটা। এটা কিন্তু সক্রিয়তার ক্রম। আর যদি তুমি মাথায় মনে রাখবা যে আসলে কি সক্রিয়তার ক্রম চাইছে নাকি স্থায়িত্বের ক্রম চাইছে। সক্রিয়তার ক্রম মানে কি এটা সবার আগে দেয়, আর দেয় না কারা? এটা হলো স্থায়িত্বের ক্রম, উল্টাই দেবা। এটা কিন্তু সক্রিয়তার ক্রম। আর যদি আমি বলি SN1 এর স্থায়িত্বের ক্রম, তাহলে হবে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ইজ গ্রেটার দেন 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এটা কিন্তু বিপরীত, মনে রাখবা যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবার আগে SN1 বিক্রিয়া দেয়, এটা সক্রিয়তার ক্রম, আর এটা হলো উল্টাটা, স্থায়িত্বের ক্রম। তাই SN2টা মনে রাখবা না, 2টা এর উল্টাটাই হবে। এটা হবে তোমার কিসের ক্রম বলো? সক্রিয়তার ক্রম। আর এটা হবে ওই উল্টাই দিবা, এটা হবে স্থায়িত্বের ক্রম। এই হলো SN1 এবং SN2 বিক্রিয়া, এটা খুব ভালো করে পড়বে। এখন হলো আমাদের সাইজেফ নীতি। সাইজেফ, এটা আসে সাইজেফ নীতি, খুব ইম্পর্টেন্ট। সাইজেফ নীতি খেয়াল করবা। CH3 CH CH CH2 প্লাস KOS, মনে করো এটা। এখন এটা একটা বিক্রিয়া মনে করো, মনোযোগ দিয়ে খেয়াল করবে। 1 2 3 4, এখানে 4টা হাত আছে কার্বনের। এটা একটা অ্যালকাইল হ্যালাইড, আর এটা হলো তোমার মনে করো অ্যালকোহলীয় KOS। অ্যালকোহলীয় KOS আছে এখানে মনে করো। যদি তুমি অ্যালকোহলীয় KOS থাকে, তোমরা জানো অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় KOS কিন্তু তোমার কি বিক্রিয়া দেয়? অ্যালকিন উৎপন্ন করে, অ্যালকিন। অর্থাৎ তোমাদের এটা পূর্বে পড়ে নিলে ভালো হতো। দেখো একটু সবাই খেয়াল করো মনোযোগ দিয়ে। CH3 CH
Cl প্লাস NOS, এটা একটা বিক্রিয়া, অর্থাৎ এই দুইটা বিক্রিয়া তুমি একেবারে একত্র করে পড়বে, CH3 CH2Cl প্লাস NOS। এটা হলো তোমার মনে করো অ্যালকোহলীয়, আর এটা হলো জলীয়, খুব ইম্পর্টেন্ট, এটা পড়বা, এটা আসবে। দেখো অ্যালকাইল হ্যালাইড NOS NOS সেম, শুধু পার্থক্য হলো অ্যালকোহল মিক্সার আছে এখানে, আর এটা জলীয়, শুধু কমপ্লিটলি NOS এর জলীয় দ্রবণ। মনে রাখবা জলীয় দ্রবণ হলে হবে অ্যালকোহল, একেবারে ঠোঁটস্থ করবা অ্যালকোহল, আর যদি এটা হয় তাহলে হয় অ্যালকিন, অর্থাৎ অ্যালকোহল মিক্সার হলে হবে অ্যালকিন, আর জলীয় হলো অ্যালকোহল। অর্থাৎ এই Clটা Na এর সাথে চলে গিয়ে ওএইচটা এখানে চলে আসবে, তাহলে কি দাঁড়ালো CH3 CH2OH, এই অ্যালকোহল পেয়ে গেলা। আর এখানে কি হবে, দ্বিবন্ধন হবে, ক্লোরিন যে কার্বনের সাথে এই মাঝখানে দ্বিবন্ধন হবে, অর্থাৎ এখানে CH2 প্লাস NaCl প্লাস পানি, দেখো অ্যালকিন। অর্থাৎ ক্লোরিন যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বনের মাঝখানে দ্বিবন্ধন হবে, এখানে দ্বিবন্ধন হয়েছে, অ্যালকিন সৃষ্টি হয়েছে। অর্থাৎ যদি অ্যালকাইল হ্যালাইড যোগ অ্যালকোহলীয় হয় NOS, তাহলে হবে অ্যালকিন, আর অ্যালকাইল হ্যালাইড যদি NOS জলীয় হয় তাহলে হবে অ্যালকোহল। আশা করি তোমরা এই দুইটা শর্তে তোমরা বিক্রিয়া বুঝতে পেরেছ। তাহলে এখন দেখো এই সাইজের নীতিটা তোমাদের বুঝতে খুব ইজি হয়ে যাবে। দেখো অ্যালকাইল হ্যালাইড KOH অ্যালকোহল, তাহলে তুমি বুঝতেই পারতেছো এখানে কি সৃষ্টি হবে, অ্যালকিন। এখন দেখো ব্রোমিন যার লগে আছে, এটা হলো আলফা, এটা হলো বিটা, আর এটা হলো বিটা। অর্থাৎ ব্রোমিন যে কার্বনের সাথে যুক্ত থাকে সেটাকে বলা আলফা কার্বন, আর দুই সাইডের কার্বনকে বলা হয় বিটা কার্বন। এখন বিজ্ঞানের সাইজে বলতেছে এই আলফা আর বিটার মাঝখানেই তোমার দ্বিবন্ধন সৃষ্টি হবে, তাহলে তো এই আলফা বিটা এখানে দ্বিবন্ধন হবে, আলফা বিটা এখানে দ্বিবন্ধন হবে। এখন কথা হইলো দেখো এই বিটার লগে হাইড্রোজেন আছে কয়টা, দুইটা, আর এই বিটার লগে হাইড্রোজেন আছে কয়টা, তিনটা। তাহলে এইখানে এবং এইখানে দ্বিবন্ধন হওয়ার সম্ভাবনা কোথায় বেশি? উনি বলতেছেন যে বিটা কার্বনে হাইড্রোজেন কমাচ্ছে সেখানে দ্বিবন্ধন ঘটনার সম্ভাবনা 90%, 80%, দুইটা 80 অথবা 90। তাহলে একটু খেয়াল করো, CH3 CH ডাবল বন্ধন CH CH3, এটা হলো 80% প্লাস, এখানেও কিন্তু দ্বিবন্ধন হবে, CH2 CH CH2 CH3 প্লাস KBr প্লাস পানি, খেয়াল করো এটা হবে 20%। অর্থাৎ এইখানে দেখো দ্বিবন্ধন হওয়ার সম্ভাবনাটা 80%, আর এখানে দ্বিবন্ধন হওয়ার সম্ভাবনাটা 20%, এই টোটাল 100%। এটাকে বলা সাইজেফ নীতি। আবারও বলছি একটু খেয়াল করো, অ্যালকাইল হ্যালাইড যোগ KOH ক্ষার অ্যালকোহলীয় আছে, তাহলে অ্যালকিন হবে, আলফা আর বিটার মাঝখানে হবে। দেখো এখানে বিটাতে যে হাইড্রোজেন আছে দুইটা, আর এখানে তিনটা আছে, তাই এখানে ঘটার সম্ভাবনা বেশি আর এখানে ঘটার সম্ভাবনা কম। অর্থাৎ এটা 80% তোমার অ্যালকিন সৃষ্টি হবে, আর এখানে 20% অ্যালকিন সৃষ্টি হবে। এটা তোমাদের অবশ্যই অবশ্যই আসবে, এটা খুব মনোযোগ দিয়ে পড়ে নিবে। এখন হলো তোমাদের অ্যালকাইল হ্যালাইড, মানে গ্রিনার্ড বিকারক। অ্যালকাইল হ্যালাইডের একটা উৎপাদ আছে, যৌগ আছে, তৈরি হয়, সেটা হলো গ্রিনার্ড বিকারক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের প্রায়ই আসে। গ্রিনার্ড বিকারকের সংকেত, সাধারণ সংকেত কোনটা? RMGX, RMGS, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটাকে বলা হয় গ্রিনার্ড বিকারক। আর এর মান বসাও, CH3 MgCl, এটাও একটা গ্রিনার্ড বিকারক। এক্স এর মান বসাইলাম, তুমি যে জানো এক্স হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এর নাম কি? মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এটা হলো তোমার গ্রিনার্ড বিকারক। তোমাদের প্রায়ই আসে নিচের কোনটি গ্রিনার্ড বিকারক, এই দুইটার একটা আসবে। এখন এই গ্রিনার্ড বিকারক থেকে তুমি কিভাবে তোমার অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে, কিটোনের সাথে বিক্রিয়া করে, এবং তোমার অন্যান্য যৌগগুলো পেতে পারো, এটা একটা আসবে এই তারিখে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হলো একটু দেখো, HCHO, একে ভেঙে লেখো HCO, এভাবে HCHO।
এটা তুমি জানো মাইনাস, এটা তুমি জানো প্লাস, C3MgCl তুমি জানো এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। আমরা একটা গ্রিনার বিকারককে এটা মাইনাস এবং এটা প্লাস এই দুই ভাগে বিভক্ত করতে পারি। তাহলে তুমি দেখো এই অক্সিজেন মাইনাস ধরবে কারে প্লাসকে, আর এই মাইনাসকে ধরবে কারা কার্বনের এই প্লাস। তাহলে কি দাঁড়ালো HCOMgCl, এখানে দাঁড়ালো কি CH3 আর এখানে হলো H, এটা হলো অর্থাৎ কিছুই করি নাই, এই অক্সিজেনকে দিছি প্লাসেরটা MgCl আর এই CH3টাকে এখানে যুক্ত করেছি। এটা একটা মধ্যবর্তী যৌগ, অস্থায়ী যৌগ। এখন তুমি এখানে ধরো পানি দিচ্ছ অ্যাসিডের উপস্থিতিতে, এই অক্সিজেন হাইড্রোজেনকে ধরে নিবে, তাহলে কি দাঁড়ালো HCOH আর হলো CH3। এটাকে তুমি ভেঙে লেখো তাহলে কি দাঁড়ালো CH3 CH2OH, এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল। তুমি দেখো মিথানেল গ্রিনার বিকারকের সাথে বিক্রিয়া করে 1 ডিগ্রি অ্যালকোহল পেলা, এটি সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়া। মিথানেল গ্রিনার বিকারকের সাথে বিক্রিয়া করে 1 ডিগ্রি অ্যালকোহল সৃষ্টি করে, অর্থাৎ তুমি 1 ডিগ্রি অ্যালকোহল মিথানেল থেকে কিভাবে পাবা? গ্রিনার বিকারকের সাথে বিক্রিয়া করে। এখন তুমি দেখো এই এইচ এর জায়গায় তুমি CH3 বসাও, ইথানেল হয়ে গেল, ইথানেল হয়ে গেল। তাহলে এখানে কি পাইলা দেখো, যদি ইথানেল হয় দেখো এই কার্বনে হাইড্রোজেন আছে কয়টা? এই একটা, অর্থাৎ এটা হয়ে গেল এখন 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি, অর্থাৎ ইথানেল থেকে তুমি পেলে 2 ডিগ্রি অ্যালকোহল। এখন তুমি এটাকে এখানে CH3 দাও, কিটোন CH3CO কিটোন, তুমি এখানে CH3 দাও, তুমি এখানে CH3 দাও, দেখো এখানে কোনো হাইড্রোজেনই নাই, 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে কি দাঁড়াইলো? আমি একটু সাধারণ নজর বলি তোমাকে, এটার সাথে গ্রিনার বিকারক বিক্রিয়া করাবা, পাবা 1 ডিগ্রি অ্যালকোহল। CH3CSO ইথানলের সাথে গ্রিনার বিকারক বিক্রিয়া করবা, তাহলে পাবা 2 ডিগ্রি অ্যালকোহল। কিটোন এর সাথে তুমি গ্রিনার বিকারক বিক্রিয়া করাবা, পাবা 3 ডিগ্রি অ্যালকোহল। আমি আবারও বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করো, মিথানলের সাথে যদি তুমি গ্রিনার বিকারকের বিক্রিয়া করাও তো পাবে 1 ডিগ্রি অ্যালকোহল, ইথানলের সাথে যদি তুমি গ্রিনার বিক্রিয়া করাও তাহলে পাবো 2 ডিগ্রি অ্যালকোহল। আর তুমি দেখো কিটোন এসিটুন অথবা প্রোপাননের সাথে তুমি যদি গ্রিনার বিকারক বিক্রিয়া করাও তাহলে তুমি পাবা 3 ডিগ্রি অ্যালকোহল। এখন এরপরে কি দাঁড়ালো দেখো, ক্লোরোফর্মকে রঙিন বোতলে রাখা হয়, তোমরা এটা জানো, ক্লোরোফর্মকে রঙিন বোতলে রাখতে হয়। ক্লোরোফর্ম দেখো CHCl3 এর নাম ক্লোরোফর্ম, একে রঙিন বোতলে রাখতে হয়, কারণ এমনি যদি তুমি বোতলে রাখো আলোর উপস্থিতিতে এই ক্লোরোফর্ম বিক্রিয়া করে ফেলে, নষ্ট হয়ে যায়, বিষাক্ত হয়ে যায়। তাই রঙিন বোতলে যদি তুমি রাখো, যেমন ধরো এটা একটা রঙিন, এটার ভিতরে কি আছে তুমি কিন্তু দেখতে পাচ্ছ না, কেন? কারণ একে ভেদ করে আলো যেতে পারতেছে না ভিতরে। সাদা গ্লাসে তুমি পানি খাও, ওখানে যদি তুমি আরসিকুলা কোক বা যে কোনো কালার রাখো না কেন দেখতে পাও, কারণ আলো যেতে পারতেছে। ঠিক ক্লোরোফর্মকে যদি তুমি এরকম সাদা বোতলে রাখো তাহলে আলোর উপস্থিতিতে বিক্রিয়া করে বিষাক্ত ফসজিন গ্যাস তৈরি করে, বিষাক্ত ফসজিন গ্যাস তৈরি করে, অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে COCl2 ফসজিন গ্যাস। এই জন্য ক্লোরোফর্মকে রঙিন বোতলে রাখতে হয় না। পড়বা তাহলে অবজেক্টিভ কয়টা? ক্লোরোফর্মকে রঙিন বোতলে রাখতে হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? অক্সিজেনের সাথে জারিত হয়ে কি গ্যাস উৎপন্ন করে? বিষাক্ত ফসজিন গ্যাস উৎপন্ন করে। এখন আমরা একসাথে অর্থাৎ এক ডিলে 2টা পাখি মারতে চাই, আমি ক্লোরোফর্ম শনাক্তকরণ করতে চাই। ক্লোরোফর্মকে শনাক্তকরণ আমরা করব এখন। এই জন্য তোমার লাগবে এনিলিন, দেখো NH2 এনিলিন, ক্লোরোফর্ম প্লাস KOH ক্ষার, NOH হইলেও হতো এখানে ক্ষার। এখন এই বিক্রিয়ায় তোমার উৎপন্ন হয় NC ফিনাইল আইসোসায়ানাইড, কে ধরবে Cl কে ক্যাসিয়াল আর হাইড্রোজেন অক্সিজেন একত্রে পানি। এই বিক্রিয়া অর্থাৎ এই বিক্রিয়ার মাধ্যমে ফিনাইল আইসোসায়ানাইড, এই ফিনাইল আইসোসায়ানাইড খেয়াল করো মনোযোগ দিয়ে, NC এটা হলো আইসোসায়ানাইড মূলক, আর এটা হলো CN এটাকে বলা সায়ানাইড মূলক অথবা নাইট্রাইল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাইট্রাইল মূলক, সায়ানাইড অথবা নাইট্রাইল মূলক আসে, তোমাদের আসবে এদিকে নিচের কোনটি নাইট্রাইল কার্যকরী মূলক, তাহলে এটা হলো সায়ানাইড অথবা নাইট্রাইল কার্যকরী মূলক, আর এটা আইসোসায়ানাইড কার্যকরী মূলক। তাহলে ক্লোরোফর্মকে শনাক্তকরণ করার জন্য কি উৎপন্ন হয়? ফিনাইল আইসোসায়ানাইড,
উৎকট বা বিশ্রী গন্ধ, এই গন্ধ দেখে আমরা তোমার শনাক্তকরণ করি। এখন পরবর্তী টপিক হলো তোমার অ্যালকোহল। অ্যালকোহল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অ্যালকোহল থেকে দুই একটি অবজেক্টিভ তুমি পেয়ে যাবে। অ্যালকোহল খেয়াল করো সবাই, অ্যালকোহলের কার্যকরী মূলক হলো ওএইচ। কার্যকরী মূলক হলো ওএইচ। এই অ্যালকোহল মূলত তিন প্রকার: 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, ডিগ্রির উপরে বেসিস করে। এটা হলো 1 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক। দেখো হাইড্রোজেন কয়টি আছে? দুটি। এটা হলো 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক। এটা হলো তোমার 3 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক। খেয়াল করে দেখো, এখানে হাইড্রোজেন আছে কয়টি? দুইটি। ওএইচ যে কার্বনের সাথে যুক্ত, তাই 1 ডিগ্রি। ওএইচ যে কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন আছে একটি। এই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল ডিপেন্ড করে হাইড্রোজেনের সংখ্যার উপরে। এখানে দেখো একটি হাইড্রোজেনও নাই, এটা 3 ডিগ্রি অ্যালকোহল। তোমাদের প্রায়শই আসে নিচের কোনটি 1 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক, নিচের কোনটি 2 ডিগ্রি অ্যালকোহল, নিচের কোনটি 3 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক। এখন আমরা এই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করতে পারি কি দ্বারা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল দ্বারা আমরা পার্থক্য নির্ণয় করতে পারি। এক নাম্বার হলো লুকাস বিকারক দ্বারা। লুকাস বিকারক। লুকাস বিকারককে জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও তোমাদের আসবে যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারো কি দ্বারা? লুকাস বিকারক দ্বারা। এই লুকাস বিকারকের সাথে 3 ডিগ্রি যে অ্যালকোহল আছে CH3OH HCl, এটা হলো জিঙ্ক ক্লোরাইড, বিক্রিয়া করে খুব দ্রুত সাথে সাথে তোমার সাদা পদক্ষেপ সৃষ্টি করে। সাদা পদক্ষেপ এটা 3 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল 5 থেকে 10 মিনিট পর সাদা পদক্ষেপ দেয়, আর 1 ডিগ্রি অ্যালকোহল কোনো সাদা পদক্ষেপ দেয় না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি সেটা? অ্যালকোহলের কার্যকরী মূলক হলো ওএইচ। ইহা 3 প্রকার: 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল। এদেরকে লুকাস বিকারকের সাহায্যে পার্থক্য নির্ণয় করা যায়। 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে 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 বিক্রিয়া করে সাদা পদক্ষেপ দেয়। 2 ডিগ্রি অ্যালকোহল 5 থেকে 10 মিনিট পরে সাদা পদক্ষেপ দেয়। আর লাস্ট হলো তোমার 1 ডিগ্রি অ্যালকোহল কোনো সাদা পদক্ষেপ দেয় না। এই একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য নির্ণয় করলাম। সেকেন্ড যে অপশন, সেটা হলো জারণ বিক্রিয়ার মাধ্যমে। জারণ বিক্রিয়া সেটা কি? K2Cr2O7 প্লাস সালফুরিক অ্যাসিড, অম্লীয় জারক। এটা দ্বারা যদি তুমি 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করো তাহলে পাবে অ্যালডিহাইড। খেয়াল করবে, 1 ডিগ্রি অ্যালকোহলকে তুমি যদি এটা দ্বারা জারিত করো, এই যে এটা, তাহলে পাবে তুমি অ্যালডিহাইড। যদি 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করো এটা দ্বারা, তাহলে পাবা তুমি কিটোন। যদি 3 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করো এটা দ্বারা, তাহলে সহজে জারিত হবে না, তবে যদি হয় তাহলে পাবা কিটোন। আমি আবার বলতেছি, যদি 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করো তাহলে পাবা অ্যালডিহাইড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমার স্ক্রিনশট নিতে পারো। এই জারক হিসাবে কে ব্যবহৃত হবে? পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস গাঢ় সালফুরিক অ্যাসিড। এইটা বিক্রিয়া করে জায়মান হাইড্রোজেন অক্সিজেন আসছে। 1 ডিগ্রি অ্যালকোহলে জারিত হয়ে হবে অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে হবে কিটোন। 3 ডিগ্রি অ্যালকোহল সহজে জারিত হয় না, তবে যদি হয় তাহলে কিটোন পাওয়া। তবে পূর্বের দুইটাই আসবে। 1 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে হবে অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে হবে তোমার কিটোন। এখন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এই অ্যালকোহল তোমার গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। CH3CH2OH গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে দুই ভাবে, CH3CH2OH প্লাস সালফিউরিক অ্যাসিড, দুই ভাবে বিক্রিয়াটা করে। এটা আসবে তোমাদের, খুব ইম্পর্টেন্ট। সেটা কি দেখো, যদি এটা অতিরিক্ত হয়
আর যদি এইখানে এটা অতিরিক্ত হয়, অর্থাৎ এটাও অ্যালকোহল, এটা সালফিউরিক অ্যাসিড, এটা অ্যালকোহল, এটা সালফিউরিক অ্যাসিড, একই জিনিস, কিন্তু অতিরিক্ত দিচ্ছ সালফিউরিক অ্যাসিড আর এখানে অতিরিক্ত দিচ্ছ তুমি অ্যালকোহল। যদি অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড দাও তাহলে হবে অ্যালকিন, অ্যালকিন। আর যদি তুমি অতিরিক্ত অ্যালকোহল দাও তাহলে হবে ইথার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাই আসবে যে গাঢ় সালফিউরিক অ্যাসিড তুমি অতিরিক্ত দিয়েছো অ্যালকোহলের সাথে, তাহলে কি উৎপন্ন হবে? অ্যালকিন। আর তুমি অতিরিক্ত অ্যালকোহল দিয়েছো গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে, তাহলে তুমি কি পাবা? ইথার। এটা হলো ইথারের কার্যকরী মূলক। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কালকে আগামীকালের পরীক্ষায় মানে 2 দিন পরে যে পরীক্ষা হবে সেদিন তুমি এটা পেয়ে যাবে। এখন হলো এই অ্যালকোহলকে তুমি অ্যালকোহল কার্যকরী মূলককে কি দ্বারা শনাক্ত করতে পারো? এটা আসে সোডিয়াম, আর 2 নম্বর হলো PCl5, খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ এই OH এর কার্যকরী মূলককে আমরা শনাক্ত করতে পারি কি দ্বারা বলো? সোডিয়াম এবং PCl5। এটা একটা আসবেই। এই কার্যকরী মূলক শনাক্তকরণ কি কি দ্বারা করা যায়? এই কার্বনের মূলক শনাক্তকরণ করা যায় 2,4-DNPH। এরপর এটা আসবে 100%। অর্থাৎ এটা 1 নম্বর, এটা হলো 2 নম্বর। 3 নম্বর অ্যালডিহাইড ও কিটোন, এদের মধ্যে পার্থক্য করা যায় টলেন বিকারক, পার্থক্য টলেন বিকারক, আর হলো ফেহ লিং দ্রবণ। 4 নম্বর এই কার্যকরী মূলকটা শনাক্তকরণ করা হয় সোডিয়াম বাই কার্বনেট। স্ক্রিনশট দিয়ে রাখো, এটা আসবেই। OH মূলক শনাক্তকরণ করা হয় সোডিয়াম এবং PCl5 দ্বারা। এই কার্বনের মূলক শনাক্তকরণ করা যায় 2,4-DNPH, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন দ্বারা। আর তোমার এই অ্যালডিহাইড মূলক আর কিটোন মূলকের মধ্যে পার্থক্য করা যায় টলেন বিকারক আর ফেহলিং দ্রবণ দ্বারা। আর এই কার্যকরী মূলক জৈব অ্যাসিডের যেটা আছে কার্বক্সিলিক মূলককে শনাক্তকরণ করা হয় সোডিয়াম বাই কার্বনেট দ্বারা। এখন এটার সাথে যদি তুমি এই অ্যালকোহলের বিক্রিয়া করাও তাহলে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি হবে, আর এটার সাথে HCl গ্যাস তৈরি হবে, আর এটার হলুদ পদক্ষেপ তৈরি হবে। এগুলো উপরে নেবে, হলুদ পদক্ষেপ তৈরি হবে, আর এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাসের বুদবুদ তৈরি হবে। আর অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য নির্ণয় করবা আমরা একটু পরে আসতেছি সেই অ্যালডিহাইড আর কিটোনের চ্যাপ্টারে, সেখানে আমরা ইন ডিটেইলস করবো। আপাতত জেনে নিলাম যে OH মূলক কাকে কাকে দ্বারা শনাক্ত করতে পারো, কিটোন মূলক কাকে কাকে দ্বারা শনাক্ত করতে পারো, অ্যালডিহাইড ও কিটোন কাকে কাকে দ্বারা শনাক্ত করতে পারো, এবং কার্বক্সিলিক মূলক কাকে কাকে দ্বারা শনাক্তকরণ করা যায়। ইতিমধ্যে আমরা মোটামুটি এটুকু পড়ে নিয়েছি। এখন দেখো আমাদের এখন দেখো এটা হলো কার্বনিল মূলক। এরা 2 ভাই, একটা হলো অ্যালডিহাইড আর হলো কিটোন। তোমরা বলতে পারো এটা আর এটা তো চেহারা একই। নো, অর্থাৎ এটা হলো কার্বনিল মূলক। আমি এখন অ্যালডিহাইড আর কিটোন চ্যাপ্টার শুরু করেছি। এখান থেকে 2 থেকে 3টা অবজেক্টিভ পাবে, এখান থেকে 2 থেকে 3টি অবজেক্টিভ পাবে। কেমন ইম্পর্টেন্ট লেকচার তাহলে তুমি বুঝতেই পারছো। এটা হলো কার্বনিল মূলক, এটা হলো অ্যালডিহাইড আর এটা হলো কিটোন। যদি এই কার্বনিল মূলকের 2টি হাতি হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয় তাহলে হবে অ্যালডিহাইড, অথবা একটি হাইড্রোজেন আর একটি অ্যালকাইল দ্বারা পূর্ণ হয় তাহলে হবে অ্যালডিহাইড। খেয়াল করো, আমি একটু দেখাতে চাই। যদি 2টি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করো এই কার্বনিল মূলকের 2টি হাত, তাহলে কি দাঁড়ালো? HCHO, দেখো অ্যালডিহাইড। যদি একটি হাইড্রোজেন দ্বারা আরেকটি অ্যালকাইল দ্বারা পূর্ণ করো তাহলে দেখো কি হলো? অ্যালডিহাইড। অর্থাৎ এই 2টা হাতের মধ্যে যদি একটি হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয় তাহলে 100% এটা হবে অ্যালডিহাইড। আর যদি 2টাই অ্যালকাইল দ্বারা পূর্ণ হয় তাহলে যা পাবা তাকে বলবা তুমি কিটোন। এটা হলো কিটোন, এটা হলো
কিটুন। তাহলে অ্যালডিহাইড এবং কিটুন তোমরা বুঝতে পেরেছ, এই অ্যালডিহাইড এবং কিটুন কাকে বলে, কিভাবে সৃষ্টি হয়। তাহলে অ্যালডিহাইড আর কিটুনকে একসাথে কিভাবে প্রকাশ করা যায় বলো তো? কার্বনিক মূলক দ্বারা। এই কার্বনিক মূলকটা হলো, এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, এটা হলো পোলার। পোলার। আর যেহেতু এখানে দ্বিবন্ধন আছে, এর মধ্যে sp2 সংকরীকরণ ঘটে। এটা প্রায়শই আসে যে কার্বনিক মূলক অথবা অ্যালডিহাইড কিটুনে কি ধরনের সংকরীকরণ ঘটে? sp2 সংকরীকরণ ঘটে। এই কার্বনিক মূলকের যোজনীগত 1 আর 1 2, অর্থাৎ এটা দ্বিযোজী কার্যকরী মূলক। দুই যোজনী 1 1 2, এটা পোলার, প্লাস প্রান্ত মাইনাস প্রান্ত আছে। দেখো আরেকটা বিষয়, এখানে যেহেতু প্লাস আর এটা মাইনাস আছে, এটা কি ধরনের বিক্রিয়া দিবে? তোমরা কিন্তু দেখেছিলে যে অ্যালকিন, এটা একটা সিগমা বন্ধন, এটা পাই বন্ধন, এখানেও কিন্তু এটা সিগমা এটা পাই আছে, কিন্তু এটা প্লাস মাইনাস ছিল না। তাই এটা যে বিক্রিয়া দিয়েছে সেটা দ্রুত বিক্রিয়া, সের নাম হলো ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া। অর্থাৎ এই পাই ইলেকট্রনটা ডাইকে আনছে, যা সব বিক্রিয়া করো, এই জন্য এর নাম হয়েছে ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া। কিন্তু এইটাকে ডাইকে কে নিয়ে আসবে বলো? এই প্লাসে অন্যরা নিয়ে আসবে, ডাইকে আসো বিক্রিয়া করো, এই জন্য একে বলবা কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া। এটাও দ্রুত বিক্রিয়া, এটাও দ্রুত বিক্রিয়া। এটা ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া, আর এটা হলো কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি আসে কিন্তু। অর্থাৎ এটা ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া দিবে, আর এইটায় কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া দিবে। তাহলে অ্যালডিহাইড এবং কিটোন কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করে। আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছ। এখন অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে কে বেশি সক্রিয়, এটা আসবেই। অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে কে বেশি সক্রিয়? এই CHO is greater than CH3, CHO is greater than CH3, CO CH3। অর্থাৎ অ্যালডিহাইড সবচেয়ে বেশি সক্রিয়, কিটোন কম সক্রিয়। অ্যালডিহাইডের আবার ক্লাসিফিকেশন আছে, এটা মিথানেল, এটা ইথানেল। মিথানেল বেশি সক্রিয়, তারপরে ইথানেল, তারপরে কিটোন। এখন কথা হলো সক্রিয়তার কারণ কি, কেন সক্রিয়, এটা তোমার বুঝতে হবে, রিটেনও আসবে তোমাদের। এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। সক্রিয়তার কারণ হলো এই কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণের উপরে নির্ভর করে। এই ধনাত্মক চার্জ যত বেশি হবে, তত নবাগতকে ডেকে আনতে পারবে ঋণাত্মককে, যার সহ বিক্রিয়া করো তাড়াতাড়ি। ধনাত্মক চার্জ যত কম হবে, তত ঋণাত্মককে কিন্তু আকর্ষণ করে টাইনা আনতে পারবে না। দেখো আমরা জানি এই অ্যালকাইল মূলক তথা CH3 অথবা C2H5 এগুলো হলো অ্যালকাইল মূলক। এরা হলো ইলেকট্রন ত্যাগী। এরা হলো ইলেকট্রন ত্যাগী, মানে ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন হলো মাইনাস। তাহলে দেখো এটাকে যদি ভেঙে লেখো এইভাবে, এইভাবে, এটা হলো মাইনাস, এটা হলো প্লাস। এটাকে যদি ভেঙে লেখো, এটা হলো তোমার মাইনাস, এটা হলো প্লাস। তাহলে এখানে এটা ইলেকট্রন ত্যাগ করে এই কার্বনের প্লাসকে নষ্ট করে ফেলতেছে না ইলেকট্রনটা। দেখো এখানে কিন্তু ত্যাগ করে কেউ ত্যাগ করার মতো কেউ নাই, এটা প্লাস যা আছে এখনো তাই আছে, স্টিল নাও। কিন্তু এখানে দেখো, এখানে প্লাসকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। ফলে এই কার্বন কিন্তু নবাগত ঋণাত্মক যে আছে, যে মূলকটা, তাকে কিন্তু আনতে পারবে না সহজ। তাই এটার থেকে এটা বেশি সক্রিয়। আর এখানে দেখো দুইজনে ইলেকট্রন দিচ্ছে, দিয়ে এই কার্বনের ধনাত্মক চার্জকে আরো নষ্ট করে দিচ্ছে বেশি রেপিডলি, খুব দ্রুত। তাই এটা আরো কম সক্রিয়, অর্থাৎ অ্যালডিহাইড বেশি সক্রিয়, কিটোন কম সক্রিয়। এখন দেখো এই কার্বনের মূলকে শনাক্ত করা হয় কি দ্বারা? ইতিপূর্বে কিন্তু বলেছি 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন দ্বারা কার্বনিক মূলককে শনাক্ত করা হয়। দেখো এটাকে এটা দ্বারা শনাক্ত করা হয়, ফিনাইল হাইড্রাজিন, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন দ্বারা। অর্থাৎ দেখো এটা স্টিল নাও যা আছে তাই থাকবে, এটা NH আর এটা N। খেয়াল করো এখান থেকে H2 আর অক্সিজেন মিলে পানি হয়ে গেছে, শেষ। একদম সিম্পল, পানির মতো সহজ। এখন এই দ্বিবন্ধন আর কার্বন সহ এখানে নিয়ে বসাই দাও, এই শেষ। এর নাম হলো 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, আর এর নাম হলো কার্বনিল 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজুন। এটা কি পদক্ষেপ তৈরি হয়? হলুদ। খুব ইম্পর্টেন্ট। এটা কার্বনিল মূলক তথা অ্যালডিহাইড এবং কিটোনের কার্যকরী মূলক শনাক্ত করা এই বিক্রিয়া দ্বারা। অ্যালডিহাইড এবং
কিটোনের কার্যকরীমূলক শনাক্তকরণ করা হয় এটা দ্বারা। এখন দেখো আমরা পড়ব অ্যালডিহাইডের বা কিটোনের বিজারণ বিক্রিয়া আসবে। বিজারণ বিক্রিয়া দেখো, অ্যালডিহাইড কিটোনের বিজারণ বিক্রিয়া, অ্যালডিহাইড কিটোনের বিজারণ বিক্রিয়া দুই ধরনের। একটা হলো তোমার তীব্র বিজারক দ্বারা বিজারণ, তীব্র বিজারক জিঙ্ক অ্যামালগাম আর গারো HCl, এটাই আসার সম্ভাবনা বেশি। এখানে 4টা হাইড্রোজেন আসবে, এই যে এটা দিবে, হয়ে যাবে তোমার মিথিলিন মূলক, অর্থাৎ কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে ট্রান্সফার হয়ে যাবে। একে বলা হয় ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া। খুব ইম্পর্টেন্ট, ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া। তীব্র বিজারক দ্বারা যদি বিজারণ করো, তীব্র বিজারককে জিঙ্ক অ্যামালগাম আর গারো HCl, যদি বিজারণ করো সাইরোলু জায়মান হাইড্রোজেন, এই কার্বনিল মূলককে বিজারিত করে মিথিলিন মূলকে পরিণত করেছে। এই মূলকে পরিণত করেছে মিথিলিন মূলক, আর হাইড্রোজেন অক্সিজেন একত্রে মিলে পানি হবে, এটা দেওয়া দরকার নাই বাই প্রোডাক্ট। তাহলে একটু দেখো খেয়াল করে, আমি এখন HCHO একে বিজারণ করতে চাই, এগুলাই দিবে। তাহলে CRO কেটে গিয়ে, এই দেখো CRO কেটে গিয়ে কি হয়েছে CH2, তাহলে আগে থেকে 2টা হাইড্রোজেন ছিল, এখন হলো CH4। তাহলে দেখো এই অ্যালডিহাইডটা অ্যালকেন হয়ে গেল। তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত আমরা করতে পারি। তোমাদের MCQতে যে কোশ্চেন আসে, ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন হয়? ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন উৎপন্ন হয়। অ্যালকেন, অ্যালকেন তথা হাইড্রোকার্বন উৎপন্ন। হাইড্রোকার্বন, হাইড্রোজেন আর কার্বন ছাড়া কিছু নেই, হাইড্রোকার্বন আসে। হাইড্রোকার্বন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হাইড্রোকার্বন। তাহলে উপরে যদি আমরা এটা একটু দেখি, CH3CHO প্লাস এই 4 অণু জায়মান হাইড্রোজেন তুমি দাও, এটা ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে CRO হয়ে যাবে CH2, এটা CH3, এই CH3 দেখো হাইড্রোকার্বন হয়েছে অ্যালকেন। ইথেন, ইথানল থেকে ইথেন, যদি কিটোন দাও CO CH3 প্লাস 4 অণু হাইড্রোজেন ইকুয়াল টু এই CRO হবে CH2, CH3 CH2 CH2 প্রোপেন। তাহলে তুমি কি দাঁড়ালো দেখো, ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে মিথানল থেকে পাবে মিথেন, ইথানল থেকে পাবে ইথেন, প্রোপানুন থেকে পাবে প্রোপেন। এটা কি বিক্রিয়া? ক্লিমেনশন বিজারণ বিক্রিয়া। আর এখানে বিকারককে জিঙ্ক অ্যামালগাম আর গারো HCl। এখন দেখো মৃদু বিজারক দ্বারা যদি বিজারণ করাও তাহলে পাবে অ্যালকোহল, এটা মনে রাখবা। তীব্র বিজারক দ্বারা অ্যালকেন পাইছো তথা কি পাইছো? হাইড্রোকার্বন। আর মৃদু বিজারক দ্বারা যদি বিজারণ করো এই কিটোনকে, তাহলে 2 অণু জায়মান হাইড্রোজেন আসবে। আগেটাতে ছিল 4 অণু, এখানে আসবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এটা দুর্বল বিজারক। আর এখানে কি পাবা? CHOH, এটা পাবা। তাহলে একটা এক্সাম্পল দিই, এটা তাহলে 2 অণু মৃদু বিজারক, তাহলে CRO বাদ দিয়ে কি হবে? CHOH, তাহলে CH আর OH পাবা। তাহলে এখানে দেখো কি আছে, 2টা হাইড্রোজেন আগেই আছে, তাহলে একটা হাইড্রোজেন এখানে দাও, একটা হাইড্রোজেন এখানে দাও, একে যদি ভেঙে লেখো তাহলে OH, দেখো 1 ডিগ্রি অ্যালকোহল। অর্থাৎ তোমার এত কিছু পেঁচানো লাগবে না, ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে তুমি কি পাবা? অ্যালকেন তথা হাইড্রোকার্বন। আর দুর্বল বিজারক দ্বারা যদি তুমি কার্বনিল যৌগকে বিজারিত করো তাহলে তুমি পাবা অ্যালকোহল, এটাই মনে রাখবা। 1 ডিগ্রি অ্যালকোহলই পাবা এরকম না, 2 ডিগ্রি হতে পারে, 3 ডিগ্রি হতে পারে, এটা কোনো সমস্যা না, অ্যালকোহল পাবা। এখন হলো তোমার হেলোফর্ম বিক্রিয়া। হেলোফর্ম, এটার নাম হলো Ac2 মূলক, CH3CO Ac2। যে সকল যৌগে এই Ac2 মূলকটা থাকবে তারাই হেলোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে। এক্সাম্পল CH3CHO, দেখো CH3CO আছে, হেলোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে। HCHO হেলোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে না। CH3CO CH3, দেখো CH3CO হেলোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে। CH3 CH2CO CH2 CH3, দেখো CH3CO নাই, কিন্তু এই যে এটাতে আছে, জামালা করছে CH3, এটাকে হেলোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে না কারণ Ac2 মূলক নাই। তাহলে এটা Ac2 মূলক আছে, এই যে এটাতে Ac2 মূলক আছে, তাই হেলোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে। তোমার এরকম আসবে নিচের কোনটি হেলোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে? তবে যেটা আসবে তোমাদের কালকের পরীক্ষায় এক্সেপশন, ইথানল CH3 CH2OH, দেখো এর মধ্যে কোনো Ac2 মূলক নাই, না থাকা সত্ত্বেও
এটা হেলোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে, এটা ব্যতিক্রম, এটা পড়বা। এই ইথানলের মধ্যে অ্যাসিটোমূলক না থাকা সত্ত্বেও হেলোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাই আসবে। এখন যেটা পড়ব সেটা তো বুঝোই আসবেই, সেটা হলো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া আর কেনিজারো বিক্রিয়া। অ্যালডোল ঘনীভবন আর কেনিজারো বিক্রিয়া আসবেই তোমাদের, অ্যাডমিশন টেস্ট তোমাদের আসবে। সেটা হলো কি দেখো, HCHO, অর্থাৎ এই কার্যকরীমূলকটা যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেই কার্বনটাকে তুমি বলবা আলফা কার্বন, এই যেটা আলফা কার্বন। আর এই আলফা কার্বনে যদি কোনো হাইড্রোজেন থাকে তাকে তুমি বলবো আলফা হাইড্রোজেন। অর্থাৎ ইথানলে 3টি আলফা হাইড্রোজেন আছে, 3টি আলফা হাইড্রোজেন আছে, এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছিলাম সেখানে আমাদের এই অ্যাডমিশনে এটা আসছিল, দেখো 3CCHO বলছিল এখানে কয়টি আলফা হাইড্রোজেন আছে, এর মধ্যে কোনো আলফা হাইড্রোজেন নাই। এটাকে গাঠনিক সংকেত আকারে দেখলে তুমি পাবে CH3 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 আর হলো CHO। দেখো এখানে কোনো আলফা হাইড্রোজেন নাই। আবার দেখো আরেকটি খেয়াল করো, তুমি বেনজিনের স্ট্রাকচার যদি চিনো জানো, এখানে থাকে CH CH, প্রত্যেকটা জায়গায় CH 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 CH, এই Hটা চলে গেল, এখানে CSO মূলকটা আসলো। অর্থাৎ এখানে আলফা কার্বন আছে কিন্তু আলফা হাইড্রোজেন নেই। বেনজালডিহাইড, এর মধ্যে কোনো আলফা হাইড্রোজেন নাই, এর মধ্যে কোনো আলফা হাইড্রোজেন নাই, এর মধ্যে কোনো আলফা হাইড্রোজেন নাই। তুমি নেক্সট পরীক্ষায় 100% এটা পাবে নিচের কোনটিতে আলফা হাইড্রোজেন নাই। যাদের মধ্যে এরকম আলফা হাইড্রোজেন নাই তারা কেনিজারো বিক্রিয়া দেয়, আর যার মধ্যে আলফা হাইড্রোজেন আছে সে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয়। তাহলে এইটা এইটা এবং এইটা কেনিজারো বিক্রিয়া দিবে, আর এইটা দিবে কি বলো, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। আশা করি তোমরা এই পর্যন্ত আপাতত বুঝতে পেরেছ। এখন হলো কেনিজারো বিক্রিয়াটা কেমন, কার সাথে দেয়, কিভাবে দেয়। আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড গাঢ় NOH এর সাথে যুগপদভাবে 2 অণু জারণ ঘটে এবং বিজারণ ঘটে। জারণে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ আর অ্যালকোহল উৎপন্ন হয়। এটা উৎপন্ন হয় জারণে আর এটা উৎপন্ন হয় বিজারণে। এটা আসবে, জারণে কি উৎপন্ন হয়, বিজারণে কি উৎপন্ন হয়। এটা হলো কেনিজারো বিক্রিয়া। আর হলো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, দেখো CH3CHO প্লাস CH3CHO, এখানে NOHটা সরাসরি বিক্রিয়া অংশগ্রহণ করবে না, এখানে যেটা করেছে, আর এটা হবে লঘু পাতলা ডাইলুশন হয় এর মধ্যে। এখন একে যদি তুমি ভাঙ্গিয়ে লেখো, এটাকে এভাবে লিখতে পারো, এইখানে অক্সিজেন একটা হাইড্রোজেনকে নিবে আর কিচ্ছু করবে না, শেষ বিক্রিয়া CH3COH CH2 CHO। দেখো এই বিক্রিয়া অ্যালডিহাইড মূলকও আছে যৌগে, অ্যালকোহল মূলকও আছে, এই জন্য একে বলা হয় অ্যালডল। এই যৌগের নাম অ্যালডল। আসবে নিচের কোনটি অ্যালডল। কেন অ্যালডল? এই যৌগে অ্যালডিহাইড মূলকও আছে আবার অ্যালকোহল মূলকও আছে। একই যৌগে অ্যালডিহাইড মূলক আর অ্যালকোহল মূলক থাকলে তাকে বলা হয় অ্যালডল। অ্যালডিহাইডের অ্যালট আর অ্যালকোহলের অল ইকুয়াল টু অ্যালডল। অ্যালডিহাইডের অ্যালট এবং অ্যালকোহলের অল ইকুয়াল টু অ্যালডল। এইগুলো সবগুলো বিক্রিয়া তোমরা পড়ে নিবে। এখন আমরা আসি জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড, দেখো জৈব অ্যাসিডের কার্যকরীমূলক কার্বক্সিলিক মূলক তোমাদের আমি ইতিমধ্যেই আগে বলেছি, COOH। এটা একটা মেটা নির্দেশক মূলক, এটা একটা নিষ্ক্রিয়কারী মূলক। একটা পড়লেই অন্যগুলো পারা যায়। এটাকে তুমি দেখেছি যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দ্বারা কিন্তু একে শনাক্ত করা যায়। কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় চুনের পানিকে গুলা করে। এখন তুমি একটু খেয়াল করে দেখো, Cl CH2 COOH CH3 COOH, দেখো এখানে 3টা হাইড্রোজেন, এখানে একটা ক্লোরিন আনলাম, 2টা হাইড্রোজেন রয়েছে, একটা হাইড্রোজেন চলে গেছে। এখন এখান থেকে একটা হাইড্রোজেন সরাই দেই, Cl2 CH COOH, পরেরটা হলো Cl3 CCOOH। বলতেছে 1টা 2টা 3টা 4টা, এটার মধ্যে সবচেয়ে তীব্র অ্যাসিড কে? সবচেয়ে তীব্র অ্যাসিড। তুমি দেখো এটা যদি এভাবে আঁকো, এভাবে, এটা হলো ইলেকট্রন ত্যাগী, ইলেকট্রন ত্যাগ করে
এই দিকে কিন্তু ইলেকট্রন ঘনত্ব বাড়তেছে, ফলে অক্সিজেনের ঋণাত্মকতা বাড়বে, হাইড্রোজেনকে গভীরভাবে ধরে রাখবে, ছাড়বে না। আর তাড়াতাড়ি যদি হাইড্রোজেন ছাড়তে না পারে তারা কিন্তু তীব্র অ্যাসিড হতে পারে না, তীব্র অ্যাসিড হতে পারে না। সেই ক্ষেত্রে এটা হলো দুর্বল অ্যাসিড। তুমি দেখো একটা এক্সাম্পল দিলে তুমি বুঝবে। এটাকে যদি তুমি ভাঙাও তাহলে এটা হলো Cl, এটা হলো H, এটা হলো H, C ডাবল বন্ধন ও H, এরকম। এটা আমরা জানি ইলেকট্রন গ্রাহী, ইলেকট্রন গ্রহণ করে। তাহলে দেখো এটা হলো ইলেকট্রন ত্যাগী আর এটা হলো ইলেকট্রন গ্রাহী, ইলেকট্রন খেয়ে ফেলে। ফলে ইলেকট্রন যে খাবে এটা কিন্তু এখান থেকে নিয়ে আসবে, জোয়ারে চলে আসবে, একদম টানে সরল রেখা বরাবর চলে আসবে। ফলে অক্সিজেন ঋণাত্মকতা কমে যাবে, এই হাইড্রোজেনকে গভীরভাবে তাড়াতাড়ি ছেড়ে দিবে। ফলে এটা তীব্র, এটা থেকে এটা তীব্র, এটা আরো তীব্র, এটা সবচেয়ে বেশি তীব্র, সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এটা আসবে। এগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কোনটা? ক্লোরিন যেখানে বেশি দেখবে সেটাই তীব্র, এনে দুইটা, এনে একটা, এনে নাই, এটা হলো দুর্বল। এখন হলো তোমরা দেখো এমিন, এমিন, এমিনের কি আসে? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, এটাই বেশিবার আসে তোমার, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। সেটা কি দেখো, CH3CONH2 প্লাস KOH প্লাস ব্রোমিন। এখান থেকে CO চলে যাবে, এই CH3NH2 থাকবে, 1 ডিগ্রি এমিন তৈরি হয়ে গেল। কে বিআর হাইড্রোজেন অক্সিজেন একত্রে পানি, আর হলো পটাশিয়াম কার্বনেট, এটা একটা এক্সেপশন যৌগ, এটাই তোমাদের এডমিশনে আসবে বা এমসিকিউতে আসবে। সেটা কি? এটা তো নরমাল নিয়ম, পটাশিয়াম প্লাস ব্রোমিন মাইনাস কে বিআর হয়েছে, হাইড্রোজেন অক্সিজেন একত্রে আছে পানি, এই পটাশিয়াম কার্বনেট কিভাবে হয়েছে এটা বোঝা যায় না, এই পটাশিয়াম কার্বনেটটাই আসে। নিচের আসবে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, নিচের কোনটি তৈরি হয়? রোমানকর 1, রোমানকর 2, রোমানকর 3। আর এখানে কি উৎপন্ন হয়? 1 ডিগ্রি এমিন। 1 ডিগ্রি এমিন কেন? NH2 যে কার্বনের সাথে দেখো হাইড্রোজেন 3টা, 2টা থাকলে 1 ডিগ্রি হয়, 3টা আছে তাহলে 1 ডিগ্রি। আর এটা হলো অ্যামাইড, এটা হলো অ্যামাইড। তোমরা জানো CONH2 এটা হলো অ্যামাইডের কার্যকরী মূলক। তোমরা জানো NH2 এটা হলো অ্যামিনের কার্যকরী মূলক। তোমরা জানো একটু আগে পড়াইছি অ্যালকোহলের কার্যকরী মূলক, একটু আগে পড়িয়েছি জৈব অ্যাসিডের কার্যকরী মূলক। তোমাদের বইয়ে দেখবা একটু আগে পড়াইছি ইথারের কার্যকরী মূলক। তোমাদের বইয়ে দেখবা এরকম একটা ছক আছে কার্যকরী মূলকের, 100% একটা পাবা। নিচের কোনটি অমুকের কার্যকরী মূলক এটা আসবে। এর মধ্যে তোমরা জানো CO এটা হলো ইথার, ইথারের মাঝখানে আবার এখানে হলো CO এটা হলো অ্যাসিটিক অ্যানহাইড্রেট কার্যকরী মূলক। এটা কিন্তু তোমরা জানো না অনেকেই। CO অ্যাসিটিক অ্যানহাইড্রেটের কার্যকরী মূলক। এই কার্যকরী মূলকের ছক তোমরা অবশ্যই পড়ে নিবে। এখন দেখো একটা বিষয় রয়েছে জৈব রসায়নের সূচনাতে, তোমাদের নামকরণ, নামকরণ একটা বৃহৎ জিনিস, সেই নামকরণ থেকে তুমি একটা এমসিকিউ পাবে। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, জৈব অ্যাসিড, এগুলো নামকরণগুলো একটু দেখে নিবে। এরপরে দেখো ওখানে আছে ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল। এই ফ্রি রেডিক্যাল কি বিভাজনের ফলে হয়? সুষম বিভাজনের ফলে ফ্রি রেডিক্যাল সৃষ্টি হয়। কার্বোক্যাটায়ন, কার্বো অ্যানায়ন, কার্বোক্যাটায়ন, কার্বো অ্যানায়ন, অর্থাৎ এটা বিষম বিভাজনের ফলে সৃষ্টি হবে, বিষম বিভাজন, আর এটা সুষম বিভাজন। অর্থাৎ এটা সুষম বিভাজনের ফলে সৃষ্টি হবে, এই দুইটা বিষম বিভাজনের ফলে সৃষ্টি হবে, এটা আসে। এখন আসে যেটা ফ্রি রেডিক্যাল স্থায়িত্বের ক্রম, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, মানে এই যেটা দেখো একটু দেখাই দেয় তাহলে পাবে। HCl, এখানে দেখো একটা নিচে হাইড্রোজেন আর একটা নিচে ক্লোরিন, এটা হলো হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল, এটা হলো ক্লোরিন ফ্রি রেডিক্যাল। এইভাবে যদি তুমি CH3Cl কে ভাঙাও, একটি নিবে CH3 আরটি নিবে ক্লোরিন, এরকম অ্যালকাইল হ্যালাইডের যে ফ্রি রেডিক্যালের স্থায়িত্বের ক্রম আছে সেটা হলো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপর হলো তোমার 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপর হলো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড।
অর্থাৎ তুমি যদি এক্স কে বাদ দাও তাহলে এটা একটা রেডিক্যাল, এটা একটা রেডিক্যাল, এটা একটা রেডিক্যাল, এরকম হবে তোমাদের ফ্রি রেডিক্যাল। অর্থাৎ 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, এটা হলো তোমার অ্যালকাইল হাইড্রাইডের স্থায়িত্বের ক্রম, ফ্রি রেডিক্যালের স্থায়িত্বের ক্রম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবে। ফ্রি মানে সুষম বিভাজনের ফলে সৃষ্টি হয় ফ্রি রেডিক্যাল, আর এই ফ্রি রেডিক্যালের স্থায়িত্বের ক্রমটা বই দেখে তুমি লিখে আজকে এক্ষুনি তুমি মুখস্থ করে ফেলবে। আর যদি এইটা কোনো কারণে না আসে তাহলে তোমাদের অবশ্যই এই কার্বোক্যাটায়ন এবং কার্বো অ্যানায়নের এটা আসবে। দেখো কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রমটা কি, 3 ডিগ্রি, তারপরে তোমার R3 প্লাস, তারপরে হলো তোমার C R2HC প্লাস, তারপরে হলো RH2C প্লাস, তারপরে হলো CH3 প্লাস। অর্থাৎ 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো এখানে কোনো কার্বনের সাথে হাইড্রোজেন নাই, 3 ডিগ্রি, কার্বনের সাথে একটা হাইড্রোজেন 2 ডিগ্রি, কার্বনের সাথে 2টি হাইড্রোজেন 1 ডিগ্রি, এখানে কার্বনের সাথে 3টি হাইড্রোজেন 1 ডিগ্রি। এটা হলো কার্বোক্যাটায়ন। কেন, দেখো এই যে প্লাস আয়ন প্লাস আয়ন প্লাস আয়ন প্লাস আয়ন, কার্বনের মাথার উপরে প্লাস আয়ন ইকুয়াল টু কার্বোক্যাট আয়ন। এটা হলো কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম। যদি কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি হয়, তাহলে এর উল্টাইয়া দেও 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এটা হলো সক্রিয়তার ক্রম। একটা মনে রাখলে আর একটা পাবা। অর্থাৎ এটা হলো কার্বোক্যাটায়ন মানে প্লাস আয়ন, তুমি যখন মাইনাস লাগাই দাও মাইনাস লাগাই দাও মাইনাস লাগাই দাও মাইনাস লাগাই দাও, এটা হবে কার্বো অ্যানায়ন। অর্থাৎ তুমি যদি কার্বোক্যাটায়নটা মনে রাখো, কার্বো অ্যানায়নটা মনে রাখার দরকার নাই, তুমি এমনি পাবে। তাহলে এটা কি জানি আমরা, কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম। উল্টাই দেবা, কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে ফ্রি রেডিক্যাল, কার্বোক্যাটায়ন এবং কার্বো অ্যানায়নের একটা সক্রিয়তা বা স্থায়িত্বের ক্রম আসবে আসবে আসবে। এখন হলো টোটোমারিজম এবং মেটামারিজম। খেয়াল করবে, টোটোমারিজম মেটামারিজম। সাধারণত টোটোমারিজম প্রদর্শন করে দ্বিযুজি কার্যকরীমূলক যারা। দ্বিযুজি কার্যকরীমূলক কে, ইথার আর কার্বনিলমূলক অ্যালডিহাইড ও কিটোন। অ্যালডিহাইড করবে না, কিটোন। দ্বিযুজি কার্বনিল মুক্ত যৌগ যারা আছে তারা টোটোমারিজম এবং মেটামারিজম প্রদর্শন করে। একটি এক্সাম্পল তোমাদের দেই, দেখো তাহলে বুঝবে। CH3COCH3 প্রায়শই তোমাদের অবজেক্টিভ আসছে। নিচের কোনটি টোটোমারিজম ধর্ম প্রদর্শন করে, কিটোন। নিচের কোনটি মেটামারিজম ধর্ম প্রদর্শন করে, প্রায়শই আসছে। তুমি খুঁজে খালি বের করবে কোথায় দ্বিযুজি কার্যকরীমূলক ইথার অথবা কিটোন আছে। দেখো এটা টোটোমারিজম ধর্ম প্রদর্শন করবে, এটা মেটামারিজম ধর্ম প্রদর্শন করবে, এটা আসবে। নিচের কোনটি টোটোমারিজম ধর্ম প্রদর্শন করে, নিচের কোনটা মেটামারিজম ধর্ম প্রদর্শন করে। এখন ধরো কাইরাল কার্বন। কাইরাল কার্বন, কার্বনের যোজনী 4 তোমরা সবাই জানো। এই 4টি যোজনীতে যদি ভিন্ন ভিন্ন গ্রুপ থাকে, A B D E, একে বলা হয় কাইরাল কার্বন। আর কাইরাল কার্বনকে স্টার দ্বারা প্রকাশ করা হয়। বেস্ট পপুলার একটি এক্সাম্পল তোমরা পড়েছ, তোমাদের টেক্সট বইয়ে আছে, CH3HOH। এটা একটা কাইরাল কার্বন। দেখো ডিফারেন্ট 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 গ্রুপ, কাইরাল কার্বন, এর নাম ডিলেকট্রিক অ্যাসিড। তাহলে এটা একটা কাইরাল কার্বন আছে কয়টি, একটি। তোমাদের এরকম সংকেত অনেকগুলো দিয়ে দিবে, CH3 CH2 CH CH3, এখানে দিবে Br, বলবে যে এখানে কয়টি কাইরাল কার্বন আছে এই যৌগে। তুমি দেখো এই কার্বনের 3টা একই জাতীয়, কোনো কাইরাল কার্বন নাই। একই জাতীয় 2টা কাইরাল কার্বন নাই, একই জাতীয় 3টা কাইরাল কার্বন নাই। কিন্তু এটাকে যদি তুমি ভেঙে লেখো, দেখো এটা কাইরাল কার্বন আছে, এই একটা ভিন্ন, এটা একটা ভিন্ন, এই গ্রুপটা একটা ভিন্ন, এই টোটাল গ্রুপটা একটা ভিন্ন, অর্থাৎ এখানে একটি কাইরাল কার্বন আছে। এরকম করে যৌগ দিবে, দিয়ে তোমাকে বলবে এখানে কয়টি কাইরাল কার্বন আছে। মেডিকেল পরীক্ষায় যে একটা কোশ্চেন আসছিল, গ্লুকোজে কয়টি কাইরাল কার্বন থাকে। গ্লুকোজ হলো C6H12O6। একে যদি তুমি ভেঙে লেখো, এভাবে কিন্তু লেখা যায়। একটু উপরে লিখি তাহলে বোঝা যাবে। 1 2 3 4 5 এই 6। অর্থাৎ এইভাবে তুমি ভেঙে লেখো, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে।
এইচ 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 এইচ, তারপর তোমার এর ওএইচ 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 ওএইচ। দেখো এটা তো ক্যারিয়াল কার্বন হওয়ার প্রশ্নই আসে না, কারণ এখানে চারটা ভিন্ন গ্রুপ এখানে নাই। এটা কিন্তু ক্যারিয়াল কার্বন, এটা ভিন্ন এটা ভিন্ন এটা ভিন্ন, টোটালটাই একটা ভিন্ন। এটাও ক্যারিয়াল কার্বন, এটা ভিন্ন এটা ভিন্ন এটা ভিন্ন এটা ভিন্ন, এটাও ক্যারিয়াল কার্বন, এটা ভিন্ন এটা ভিন্ন, এই টোটালটা ভিন্ন, এটা একটা ভিন্ন, এটাও ক্যারিয়াল কার্বন, কিন্তু এটা ক্যারিয়াল কার্বন না। দেখো একই জাতীয় দুইটা হাইড্রোজেন আছে, তাহলে এখানে গ্লুকোজে কয়টা ক্যারিয়াল কার্বন আছে? একটি, দুইটি, তিনটি, চারটি ক্যারিয়াল কার্বন আছে। চারটি। উত্তর হবে কয়টি বলো? চারটি ক্যারিয়াল কার্বন আছে। গ্লুকোজে চারটি ক্যারিয়াল কার্বন আছে। তাহলে এরকম ক্যারিয়াল কার্বন আসবে, তোমার আসবে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। কারা এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে? কখনোই না। ক্যারিয়াল কার্বন যাদের মধ্যে আছে সেটা আলোক সমানতা প্রদর্শন করবে। স্টেরিও সমানতা। স্টেরিও সমানতা দুই প্রকার, একটা হলো জ্যামিতিক সমানতা, একটা হলো আলোক সমানতা। অর্থাৎ এরা আলোক সমানতা প্রদর্শন করবে। ক্যারিয়াল কার্বন আছে, এটা আলোক সমানতা প্রদর্শন করবে, এটা আলোক সমানতা প্রদর্শন করবে। ক্যারিয়াল কার্বন আছে, যাদের মধ্যে এরকম ক্যারিয়াল কার্বন থাকবে তারা আলোক সমানতা প্রদর্শন করবে। আশা করি তোমরা আলোক সমানতা বুঝতে পেরেছ। এখন জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে কারা? জ্যামিতিক সমানতা প্রদর্শন করে সাধারণত অ্যালকিন, তবে সকল অ্যালকিন না। কারণ জ্যামিতিক সমানতা হতে হলে তোমার এরকম চেহারা লাগে, এরকম এরকম। অর্থাৎ দ্বিবন্ধনের উভয় পাশে যে কার্বন আছে এই কার্বনে ভিন্ন ভিন্ন গ্রুপ থাকা লাগবে। যেমন HCH3, HCH3, এটাও ভিন্ন, এটা ভিন্ন, এটা ভিন্ন, এটা ভিন্ন। এখন তুমি এইটাকে ঠিক রেখে, এইচ আর CH3 কে ঠিক রেখে তুমি এটাকে উল্টিয়ে দাও, এটা CH3 আর এটা H। তাহলে দেখো এটা একই পাশে আছে, তাই এটাকে বলা হয় সিস সমানতা। আর এটা কোনাকুনি ভাবে আছে, তাকে বলা হয় ট্রান্স সমানতা। ট্রান্স, এটাকে বলা হয় জ্যামিতিক সমানতা। কিন্তু দেখো এরকম যদি হয়, এটা H, এটা H, এটা H, এটা H, এটা কিন্তু একটা অ্যালকিন, CH2 ইথিন। এটা থেকে কিন্তু পলিথিন তৈরি করা হয়। দেখো একই গ্রুপ একই গ্রুপ একই গ্রুপ একই গ্রুপ, এটা কিন্তু তোমার অ্যালকিন হওয়া সত্ত্বেও এটা কিন্তু তোমার জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। এরকম আসবে নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, নিচের কোনটার মধ্যে টোটোমারিজম ঘটে, নিচের কোনটা মেটামারিজম ঘটে, নিচের কোনটার মধ্যে আলোক সমানতা ঘটে, না এসে একটু পেস লাগাই আসে, নিচের কোনটা স্টেরিও সমানতা প্রদর্শন করে। আশা করি জৈব যৌগের এই পর্যন্ত তোমরা আদ্যপান্ত বুঝতে পেরেছ। জৈব যৌগ একটা হিউজ কন্টেন্ট, তার মধ্যে আমি যেগুলো বলেছি আজকে তুমি সেখান থেকে 10 থেকে 12টা অবজেক্টিভ এমসিকিউ তুমি যদি বুঝে যাও, দুইবার এই ভিডিওটা দেখো, 100% শিওর আমি তুমি এই জৈব যৌগের 10 থেকে 12টা অবজেক্টিভ এখান থেকে পেয়ে যাবে পেয়ে যাবে পেয়ে যাবে ইনশাল্লাহ। তোমার পরীক্ষা ভালো হোক, তোমার অবজেক্টিভ 25-এর মধ্যে 25 গেইন করো, এই শুভকামনা রেখে আজকে আমি বিদায় নিতে চাচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই এটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা শেয়ার করবে, লাইক এবং কমেন্ট দিবে।